রাত পোহালেই চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হবে নীলা মির্জার। সে খুশিতে ঘুমাতে পারছে না। সে কত ঝড়-ঝাপটা পার করে সে কাল সুখের মুখ দেখতে পাবে তা কেবলই সেই জানে। ছোট থেকে যাকে ভালোবেসে এসেছে কাল তার সাথে বিয়ে হবে কথাটি ভাবতেই এক শিহরণ বয়ে যাচ্ছে নীলার শরীর দিয়ে। চলুন পরিচয়টা দিয়ে নেই। নীলা মির্জা হলো মির্জা পরিবারের একমাত্র মেয়ে। তাই সে সবার আদরের। তার বাবার নাম নিলয় মির্জা আর মায়ের নাম লায়লা ইসলাম। নিলয় মির্জারা ৩ ভাই। নিলয় মির্জা হলো মেজ আর ওনার বড় ভাইয়ের নাম ইমরান মির্জা আর তার স্ত্রীর নাম ইরিন। ইমরান মির্জার ২ ছেলে, একজনের নাম ইরফান মির্জা আর একজনের নাম ইবাদ মির্জা। ইরফান সবে পড়াশোনা শেষ করে প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছে এবং বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। তার বয়স ২৭ বছর, লম্বায় ৫ ফুট ৮, গায়ের রং শ্যামলা, তারপরও কোনো মেয়ের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মূলত তার সাথেই নীলার বিয়ে হবে। আর ইবাদের বয়স ১০ বছর। নিলয় মির্জার ছোট ভাইয়ের নাম আকাশ মির্জা এবং স্ত্রীর নাম রুবিনা আক্তার। আকাশ মির্জার এক ছেলে যার নাম আবিদ মির্জা, সে ঢাকা মেডিকেলে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। বয়স তার ২৬। ৩ ভাই মিলে এক কোম্পানি চালায়। আর তাছাড়াও নিজেদের ব্যক্তিগত দোকান আছে যা কর্মচারীরা দেখভাল করে। বেশ নামডাক আছে তাদের এই শহরে। পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় থাকে তারা। নিজস্ব দোতলা বাড়ি যা ৩ ভাই মিলে বানিয়েছে এবং এখনও যৌথভাবে বসবাস করে যাচ্ছে। না, ঘুম আর আসছে না। শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই, কথাটি বলে আলসেমি ছেড়ে উঠে বসল নীলা। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর ৩টা বাজে। চারদিকে অন্ধকারাচ্ছন্ন, ঘন কুয়াশায় আচ্ছন্ন। এখন তেমন শীত পড়েনি, কেবল শীতের আভাস, তাতেই এই অবস্থা। নীলা বিছানা ছেড়ে সুইচ বোর্ডের দিকে গেল এবং রুমের লাইট জ্বালিয়ে ফেলল। তারপর আস্তে আস্তে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরনে তার লং টপ যার হাতা কবজি পর্যন্ত এবং নর্মাল পায়জামা। ওড়না সোফায় উপর রাখা। নীলা নিজেকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। গোলগাল চেহারার মাঝে খাড়া নাক, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কোমর পর্যন্ত লম্বা চুল। হাসলেই বাম পাশের গ্যাস দাঁত দেখা যায় এবং তাকে যেন ভালোই মানিয়েছে এই গ্যাজা দাঁতে। নীলার বয়স ২১ বছর। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স থার্ড ইয়ারে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে। অনেক স্বপ্ন ছিল দেশের বাইরে যাবার, কিন্তু ইরফান না করেছে বিধায় যায়নি। ভালোবাসার মানুষটির জন্য এতটুকু তো করতেই পারে। পড়াশোনার পাশাপাশি সে বাবার কোম্পানি দেখে মাঝে মধ্যে, একমাত্র মেয়ে তো তাই। কিন্তু পেশায় তার শিক্ষিকা হবার ইচ্ছা এবং চাকরির জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছে। সে খুব প্রতিবাদী এবং সাহসী একজন মেয়ে। কথায় কথায় কান্না করা যেন তার সহ্য হয় না। নীলা সোফার উপর থেকে ওড়না নিয়ে মাথায় ঘোমটার মতন করে দিল। এখন তাকে অনেকটা বউ বউ লাগছে। নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে বিছানার বালিশের পাশে থাকা ফোন হাতে নিয়ে টপাটপ করে নিজের কয়েকটা ছবি তুলে নিল। সে আবার খুব সেলফি প্রেমী। নিজেকে সে সব সময় থেকে বেশি ভালোবাসে, তাই তো সব সময় খুশি। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেস্ট ফ্রেন্ড এখনও তার আগের মেসেজের রিপ্লাই দেয়নি। গত ৩ দিন যাবৎ সে তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। তার বেস্ট ফ্রেন্ডের নাম আরশি ইসলাম। নীলার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে মেসেজের রিপ্লাই না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে বিছানায় বসে পড়ে, কিন্তু পরক্ষণেই ফোনের ওয়ালপেপারে দৃষ্টি যেতেই মন ভালো হয়ে ওঠে, কারণ সেখানেই তো তার সুখ ভালোবাসা ভেসে আছে। প্যারিসের ৭ম অ্যারোন্ডিসমেন্টে আইফেল টাওয়ারের থেকে অনেকটা দূরে নিজস্ব অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে মিহাল খান। সে এখানে তার পরিবার সমেত বসবাস করে। জানালার সামনে দাঁড়ালেই পুরো ক্যাম্প ডে মার্স আর আইফেল টাওয়ার এক নজরে দেখা যায়। প্যারিসের শহরের নরম সকালবেলার আলো তার ঘরে সবসময় একটা কাব্যিক ছোঁয়া এনে দেয়। তার বাসার নিচের রাস্তাটা ঠিক সিনেমার মতো। পাথরের রাস্তা, পাশেই ছোট একটা বেকারি যেখানে সকালবেলা ক্রোসিয়ান্ট এর গন্ধ ভেসে আসে। আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিসে সে ইকোনমিক্স বিভাগের অধ্যাপক। অবশ্য এক সময় সেই এই ইউনিভার্সিটির টিচার ছিল। তার বাড়ি থেকে এইউপি খুব কাছেই। গাড়ি দিয়ে গেলে সর্বোচ্চ ৬ কি ৭ মিনিট।
বয়স তার ৩০, উচ্চতায় ৬ ফুট হবে, গায়ের রং উজ্জ্বল। চোখের সামনে এত সুন্দর দৃশ্য থাকতেও তার চোখে স্পষ্ট প্রতিশোধে আগুন দাউ দাউ করে জ্বলছে, যার কারণ কেবল সে এবং আর একজন ব্যক্তিই জানে। বাকিটা পরিচয় গল্পে পাওয়া যাবে। সম্পূর্ণ মির্জাবাড়ি ফুল এবং লাইট দিয়ে সাজানো। আর সাজানো থাকবেই না কেন, বাড়ির বড় ছেলে এবং একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা। অবশ্য বিয়েটা এখন খুবই সাধারণভাবে হবে। কাল বিকেলে গায়ে হলুদ হয়ে গেছে ঘরোয়াভাবে। আজ দুপুরে আক্ত করানো হবে। মাস দেড়েক পর ঘটা করে অনুষ্ঠান হবে। সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত। বাড়ি ভর্তি কুটুম। ঘটা করে অনুষ্ঠান না হলেও বাড়ির কুটুম দিয়ে ভরে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যাদের না বললেই নয় সবাই উপস্থিত আছেন। বাবুর্চিরা বাগান ঘরে রান্না করছে। মানুষদেরকে বাগানে এবং ছাদে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। নীলা নিজ ঘরে বসে আছে। তার ঘরেই তার সকল বান্ধবী এবং কাজিনরা মিলে আড্ডা দিচ্ছে। পার্লারের মহিলারা তাকে সাজিয়ে দিচ্ছে। ইরফান বেশি সাজ পছন্দ করে না বলে নীলা তেমন সাজলো না। তার আবার সাজগোজ খুব পছন্দ, কিন্তু নিজের পছন্দের মানুষের জন্য নিজ পছন্দকে প্রায়শই নীলা বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। তার নামে যেমন নীল আছে, তেমনি তার মনেও আছে, অর্থাৎ তার নীল রং ভীষণ প্রিয়। ছোটবেলা থেকেই শখ ছিল নিজের বিয়েতে সে নীল রঙের শাড়ি পরবে। অন্য মেয়েদের ছোটবেলায় স্বপ্ন থাকে বিয়ের সময় লাল টুকটুকে শাড়ি পরবে, কিন্তু সে আবার একটু ভিন্ন ছিল। কিন্তু ইরফানের নীল রং একদম পছন্দ না, তাই ইরফানের জন্য আজ সে খয়েরি রঙের শাড়ি পরল। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে, এর থেকে বেশি আর কি লাগে। টুংটাং করে মেসেজের নোটিফিকেশন এলো নীলার ফোনে। তার ফোন ড্রেসিং টেবিলের উপরই রাখা ছিল। নীলা যেই না নিজের ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়, অমনি তার খালাতো বোন রুমি তার ফোন নিয়ে নেয় এবং মজার ছলে বলে, না 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 নীলু, আজ তার আর তোকে ফোন দিচ্ছে না। বিয়ের পর নিজের প্রাণপ্রিয় বরের সাথে অনেক কথা বলতে পারবি। এখন শুধু অপেক্ষা কর। এত উতলা হলে চলবে? তারা দুজনেই সমবয়সী। রুমির কথায় প্রেক্ষিতে নীলা কিছু বলল না, কেবল লাজুক হাসলো। কিন্তু মনটা আনচান করছে। কাল রাত থেকে তার আর ইরফানের সাথে কথা বলা হয়নি। কিন্তু কিছুক্ষণ পর যেই মানুষটি সম্পূর্ণরূপে তার হয়ে যাবে, সেই মানুষটির সাথে কথা বলার জন্য না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করলো সে। তার সাজ সম্পূর্ণ করে পার্লারের মহিলারা যেতে না যেতেই নীলা নিজের ক্লাসমেট ইকরাকে বলল, আরশির খবর জানিস? গত 3 দিন যাবত আমাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে কি হলো তার? আমার বিয়ে, অথচ আমার বেস্ট ফ্রেন্ডের উপস্থিত। ভালো লাগে না। নীলার কথা শুনে ইকরা আমতা আমতা করতে লাগলো। ইকরাকে আমতা আমতা করতে দেখে নীলা বুঝে গেল ইকরা কি বলতে চায়। সে ইকরাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলে উঠল, দেখ ইকরা, তুই আমার ফ্রেন্ড। আমি তোকে বিশ্বাস করি, কিন্তু তার থেকেও বেশি বিশ্বাস করি আমার বেস্ট ফ্রেন্ডকে করি। তাই তার সম্পর্কে কোনো গুজব আমি কানে তুলব না। হয়তো সে কোনো সমস্যায় আছে, আমি পরে এই বিষয়ে খোঁজ নিচ্ছি। বিয়ে খেতে এসেছিস, চুপচাপ খাওয়া দাওয়া কর আর আনন্দ কর। দয়া করে আনন্দ মাটি করার চেষ্টা করবি না। নীলার রূঢ় কথা শুনে ইকরার মুখ চুপসে যায়। কিন্তু সে তো নীলার ভালো চায় বলেই নীলাকে বারবার এই বিষয়ে সম্পর্কে অবগত করতে আসছে। অথচ নীলা অন্ধবিশ্বাস করে নিজের ক্ষতি নিজেই করছে। ইকরা দীর্ঘশ্বাস ফেলে রুম ত্যাগ করলো। হুড়মুড় করে নীলার রুমে তার মা ও বাবা প্রবেশ করলো। মেয়েকে বউ সাজে দেখে চোখ ভরে উঠল তাদের। লায়লা ইসলাম কাছে এসে মেয়ের বুকে জড়িয়ে নিলেন। কত দোয়া, কত মানত করে তারা এই কন্যা সন্তান পেয়েছেন, কেবল তারাই জানেন। ভেবেছিল হয়তো নিঃসন্তান থাকতে হবে, কিন্তু নীলা জন্মগ্রহণ করে তাদের প্রমাণিত করে। নিলয় খান মেয়েকে নিজের স্ত্রীর কাছে থেকে নিজের বুকে আগলে ধরেন। মেয়ের মাথার পরপর চুমো খান, তারপর বলেন, একদম মিনুর মতন লাগছে আজ তোকে। তিনি কি বলেছেন তা উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে জিভে কামড় বসালো। লায়লা খান আতঙ্কজনক দৃষ্টিতে একবার স্বামীর পানে চান, তো আরেকবার নিজের মেয়ের পানে চান। নীলা নিজের বাবার বুক থেকে মাথা তুলে কৌতূহলজনক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেনুকে বাবা? নিলয় খান থমকে যান। পুরনো ক্ষত আবার জেগে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি। লায়লা ইসলাম স্বামীর অবস্থা বুঝতে পেরে কথা কাটানোর জন্য তড়িঘড়ি করে বলেন, এসব কথা পরে হবে, কিন্তু একটা জিনিস দেখ, আমরা কতটা ভাগ্যবান, বিয়ের পরেও নিজের মেয়েকে নিজের চোখের সামনেই দেখতে পাবো। এই তো মনে হচ্ছে সেই দিন জন্মগ্রহণ করলে, অথচ দেখ আজ তোর বিয়ে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চুপচাপ বস, আমরা এসে নিয়ে যাব। তোর বর সেই সকালে বাহিরে গেছে, এখনো আসেনি। আমাকে
আমরা গিয়ে দেখছি সে এখন কোথায়, বিয়ের সময় তো ঘনিয়ে এলো। এই বলে নীলার কপালে চুমু খেয়ে স্বামীর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল লায়লা ইসলাম। কিন্তু নীরব রুমে একা রয়ে গেল নীলা। মনে রয়ে গেল হাজারো প্রশ্ন। সেই একই খটকা যা তার মনে আগেও লেগেছিল। মনে মনে বলল, কে এই মিনু? বাবার মুখে এই নামটি আমি আরো অনেকবার শুনেছি। শুধুমাত্র বাবা নয়, বড় চাচু এবং ছোট চাচুর মুখেও শুনেছি। কিন্তু এই সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। তার চিন্তার ভাবনার মাঝে ছেদ ঘটায় তার বান্ধবী এবং কাজিনরা। যখন তার বাবা রুমে ঢুকেছিল তখন তাদেরকে প্রাইভেসি দিয়ে সবাই বাইরে চলে গিয়েছিল। তার মা বাবা চলে যেতেই সবাই আবার রুমে প্রবেশ করে। নীলাভ নিজের চিন্তা ভাবনা ছেড়ে চুপচাপ খাটে বসে থাকে। এখন তার মনের কেবল আনন্দ কে কে সে জায়গা দিবে, কোনো চিন্তা ভাবনাকে না। একের পর এক ফোন করে যাচ্ছে আবির ইরফানকে, কিন্তু ইরফান কারোর ফোনই ধরছে না। সবাই খুবই চিন্তিত। বাড়ির পুরুষরা মিলে আত্মীয়স্বজনদের সামলাচ্ছে। যেই জায়গায় বিয়ে হবার কথা ছিল দুপুরে, সেই জায়গায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ বরের আসার কোনো খবর নেই। এতক্ষণে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কানাঘোষা শুরু হয়ে গেছে। কেউ বলছে হয়তো ছেলের কোনো বিপদ হয়ে গেছে, কেউ বলছে হয়তো ছেলে এই বিয়েতে রাজি ছিল না, আবার কেউ বলছে হয়তো মেয়েরই কোনো সমস্যা আছে। ঘুরে ফিরে আমাদের সমাজের মানুষ মেয়েদেরকেই দোষারোপ করে। সবাই মিলে আত্মীয় স্বজনদের মুখ বন্ধ করতে পারছে না, কারণ মানুষের মুখ বন্ধ করা কখনোই সম্ভব না। নীলা নিজের রুমে বসে বসে কান্না করছে এবং ইরফানের জন্য দোয়া করছে। তার মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে। ইকরা তাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ করেই বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। নীলা স্পষ্ট শুনতে পাচ্ছে তার বড় চাচু ইরফানকে ধমকাচ্ছে। নীলা আর দেরি না করে পরনের শাড়ি কুচি ধরে দৌড়ে লাগালো ড্রয়িং রুমের দিকে। সে দোতলায় থাকে। দোতলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নিচে নামে। চোখে মুখে তার আনন্দের ছাপ স্পষ্ট। সে চায় না কেউ তার ইরফানকে বকা দেখ। তার ইরফান তার কাছে ফিরে এসেছে, এতেই সে খুশি। এখন বিয়ে হয়ে গেলেই হবে। কিন্তু দরজার কাছে যাওয়ার পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখে সে থমকে যায়। তার পুরো পৃথিবী যেন তার সাথে থমকে যায়। মুহূর্তে সে নিজেকে নিঃস্ব মনে করে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তারপরও অনেক কষ্টে দাঁড়িয়ে থাকে। মাথা তার ঘুরতে থাকে, কিন্তু নিজেকে শক্ত করে রাখার জন্য শাড়ির আঁচল অনেক শক্ত করে চেপে ধরে রেখেছে। চোখ অশ্রুতে ভরে গেছে উপলব্ধি করতে পেরে। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি চোখেতেই শুকিয়ে ফেলল। তার সামনে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ড আরশি এবং তার ভালোবাসার মানুষ, তার বাগদত্তা ইরফান, যার সাথে আজ তার বিয়ে হবার কথা ছিল। আরশি বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে। ইরফান শক্ত করে আরশির হাত ধরে রেখেছে। দুজনের দৃষ্টি মাটির দিকে। বাড়ির সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কেবল ইরফানের পিতা চিৎকার চেঁচামেচি করছে। নিলয় মির্জার বুক ফেটে যাচ্ছে মেয়ের কষ্টের কথা ভেবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নীলা বললেন, লো, বাড়ির ছেলে আর ছেলের বউকে বরণ করে তোমরা ঘরে তুলো। আর কতক্ষণ এভাবে বাহিরে দাঁড় করিয়ে রাখবে? নীলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। থেকে বেশি অবাক হয়েছে আরশি এবং ইরফান। তারা তো ভেবেছিল নীলা কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, অথচ নীলার এমন ঠান্ডা ব্যবহার দেখে সবাই অবাক। নীলা কিছু না বলে খাবার টেবিলে চলে গেল। তারপর জোরে চিৎকার করে বলল, উফ মা, সেই সকাল থেকে না খেয়ে বসে আছি, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। লায়লা বেগম শাড়ির আঁচল মুখ চেপে কেঁদে উঠলেন। মেয়ে তার উপর যতই শক্ত থাকা নাটক করুক না কেন, কিন্তু মনে মনে যে সে একেবারে ভেঙে পড়েছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। নীলা যখন দেখলো তার মা তাকে খাবার না দিয়ে কান্নাকাটি করছে, তখন সে নিজেই উঠে পড়ল এবং প্লেট হাতে নিয়ে সব জায়গা থেকে একটু একটু করে খাবার তুলে নিল এবং সুন্দর করে খেতে লাগলো। খাবার খাওয়ার সময় কি প্রশংসাটা না করলো সে! দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুই প্রতারক অবাক দৃষ্টিতে কেবল দেখে চেয়ে রইল তার দিকে। লজ্জা করে না নিজের বিয়ের দিন অন্য এক মেয়েকে বিয়ে করে আনতে? হুঙ্কার দিয়ে কথাটি বলল ইমরান মির্জা। নিজের ছেলেকে ইরফান এখনো চুপ আছে। ইমরান মির্জার স্ত্রী ইরিন একবার নীলার দিকে দৃষ্টিপাত করলো। দেখলো নীলা তৃপ্তি সহকারে খাচ্ছে। প্রত্যেকদিন যেমন ভাবে খাবার খায় তার থেকে আরামদায়কভাবে বসে খাচ্ছে। নীলার ধৈর্য, সাহস, আত্মমর্যাদা বোধ দেখে যেমন খুশি হলেন তিনি, ঠিক তেমনি মনক্ষুণ্ণ হলেন নিজের ছেলের করা কাজে। নীলাকে ওনার ভীষণ পছন্দ হয়েছিল। মেয়ে হিসেবে নীলা যেমন ভালো বউ হিসেবেও হতো, কিন্তু উনার কপালে এমন লক্ষ্মী বউ জুটল না। রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে নিজের ছেলেকে বললেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, বানরের গলায় মুক্তোর মালা মানায় না রে। তাই তো নীলাকে ছেড়ে এই সাদা চামড়ার কাছে গেলে।
না আছে চেহারা, না আছে গুণ, খালি পারে পেউ পেউ করতে। তুই যেমন, তোর পছন্দও তেমন। কি আছে এই মেয়ের মাঝে? শুধু সাদা চামড়াই তো। আর তোকে যে নীলা বিয়ে করতে রাজি হয়েছিল, এটাই তো তোর 14 গোষ্ঠীর ভাগ্য। নিজের মায়ের কাছ থেকে এমন অপমান আশা করেনি ইরফান। লজ্জায় সে মুখ তুলে তাকাতে পারছে না। বেশি কিছু বললে দেখা যাবে বাবা তাকে ত্যায্য পুত্র করে দিবে। সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই মিটমিট করে হাসছে ইরফান আর তার স্ত্রীর উপর। নীলা মুখে থাকা খাবার খেয়ে পানি গিলে তারপর বাম হাত দিয়ে টেবিলের সাহায্য তালি দিতে দিতে বলল, ওয়াও বড় আম্মু, জিও, তুমি গ্রেট হো। নীলা তার বাবার বড় ভাই এবং তার স্ত্রীকে বড় আব্বু ও বড় আম্মু বলে ডাকে, এবং ছোট ভাই ও তার স্ত্রীকে ছোট আম্মু এবং ছোট আব্বু বলে ডাকে। নীলার কথা শুনে ইরফান রাগী দৃষ্টি নীলার দিকে তাকালো। সেটা ইমরান মির্জা লক্ষ্য করতেই ইরফানকে ধমক দিয়ে বলল, লজ্জা করছে না নীলার দিকে এইভাবে তাকাতে? তোকে তো আমার নিজের ছেলে বলতে লজ্জা করছে। নীলা এই সব দেখে মিটি মিটি হাসছে আর খাবার খাচ্ছে। মেয়ের এমন সাহসিকতা দেখে নিলয় মর্জা নিজের ছোট ভাইকে বলেন, আকাশ রে, আমার মেয়েটা একদম মিনুর মতো হয়েছে। মিনু আমাদের মাঝে না থাকলেও তার এক ফিমেল ভার্সন রেখে গেছে। আমার মেয়েটিকে যখন মিনু হসপিটালে কোলে নিয়েছিল, তখন হয়তো নিজের গুণ মেয়েটির মাঝে রেখে চলে গিয়েছিল। কথাগুলো বলতেই দুই ভাইয়ের চোখে ভরে উঠল। আবিদ আর ইবাদ হেঁটে হেঁটে নীলার কাছে গেল। আবির বোনের মাথায় হাত দিয়ে নরম সুরে জিজ্ঞেস করলো, বোনু ঠিক আছিস তুই? আবির নীলাকে একদম নিজের বোনের মতো দেখে। নীলা খাবার খেতে খেতে বলল, আমার একটা কাজ করে দিলে হয়তো ঠিক থাকবো। আবির কি কাজ করতে হবে তা জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেল। তৎক্ষণাৎ বলে উঠল, আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি। নীলা আবিরের কথা শুনে দাঁত বের করে হাসি দিল। তারপর আবিরকে কানে কানে কিছু একটা বলল। আবিরের চক্ষু চড়ক গাছ নীলার কথা শুনে। এমন পরিস্থিতিতেও যে এই মেয়ের মাথায় এমন বুদ্ধি আসতে পারে তা কারোর কল্পনার বাইরে। ইবাদ নীলার কথা শুনে মিটিমিটি হাসছে। সে নীলাকে খুব পছন্দ করে, বাড়ির কারোর কথা না শুনলেও নীলার কথা শুনে কেবল। আর আরশিও অনেকবার এই বাড়িতে এসেছিল। ইবাদ আরশিকে সেই প্রথম থেকেই অপছন্দ করে এসেছে। আবির আর ইবাদ বাড়ির পিছনে দরজা দিয়ে বের হয়ে গেলে নীলার বলা মতন কাজ করতে। নীলার খাওয়া শেষ হতেই গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ছোট আম্মু, চা দাও তো। রুবিনা আক্তার দেরি না করে চলে গেলেন রান্নাঘরে। বাড়ির সকল আত্মীয় স্বজনরা এখন ইরফান আর আরশিকেই ছিছি করছে। লায়লা ইসলাম স্বামীর কাছে গিয়ে ফিস করে বললেন, এখন যদি আমাদের মেয়ে কান্নাকাটি করতো, ভেঙে পড়তো, তাহলে সবাই তাকে দোষারোপ করতো। অথচ দেখো, মেয়ের এমন কঠিন রূপ দেখে কেউই মেয়েকে দোষারোপ করার সাহস করছে না। মেয়েদেরকে সমাজে টিকতে হলে শক্ত থাকতে হবে। ভেঙে পড়লে সবাই তাদের মাটির সাথে পিষে ফেলবে। নিলয় মির্জা স্ত্রীর কথায় সায় দিলেন। মেয়ের দিকে একবার দৃষ্টিপাত করবে গর্ববোধ করলেন। এখন আর কোনো আক্ষেপ নেই তার। তার মেয়ে যেই জায়গায় ঠিক আছে সেই জায়গায় সে ভেঙে পড়া মানে মেয়েকে ছোট করা। তাই নিলয় মির্জা নিজেকে স্বাভাবিক করে স্ত্রীকে বললেন শক্ত থাকতে। মম, খাবার দাও তো। শার্টের হাতা ফ্লোট করতে করতে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের মাকে বলল মিহাল। বাবা মায়ের একমাত্র সন্তান সে। মিহালের মা ছেলের আওয়াজ শুনে রান্নাঘর থেকে খাবারের ট্রে ড্রয়িং রুমে আনতে আনতে রাগান্বিত কণ্ঠে ছেলেকে বললেন, বেশি ইংরেজি ছাড়বি না আমার সামনে। মম টম না বলে মা বলে ডাকবি, নয়তো ডাকার প্রয়োজন নেই। মিহাল মামের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মম, সবই তো একই রকম। ইসরাতুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হয়েছে, আর তেল মালিশ করতে হবে না বাবু, খেতে বসো। মিহাল ভদ্র ছেলের মতন খেতে বসে পড়ল। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মিহালের বাবা মুবিন খান। তিনি খবরের কাগজে মুখ গুজেছিলেন, কিন্তু ছেলে আর বউয়ের কথাবার্তা ঠিকই তার কানে পৌঁছেছে। এটা অবশ্য নিত্যদিনের ঘটনা, তাই তিনি বেশি পাত্তা দিলেন না। খবরের কাগজ থেকে মুখ বের করে খাওয়ার দিকে মনোযোগ দিলেন। তিনজন চুপচাপ বসে খাবার খাচ্ছে, কেবল প্লেট এবং চামচের শব্দ। মিহাল পানি খাচ্ছিল। মুবিন খান গলা খাকারি দিয়ে মিহালের উদ্দেশ্যে বললেন, তোমার সেই বেস্ট ফ্রে। ওনার কথা সম্পূর্ণ হবার আগেই মিহাল হাতে থাকা কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে কাচের গ্লাস বিকট শব্দে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ইসরাতুল ভয়ে কেঁপে উঠলেন। মুবিন খান নিজের ছেলেকে কিছু বলতে যাবে তার আগে মিহাল হনহনিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং সামনের দিকে হাঁটা ধরল।
দরজার কাছে গিয়ে দাঁড়ালো এবং পিছনে না ফিরে শান্ত কণ্ঠে বলল, আই এম সরি ফর মাই রাফ বিহেভিয়ার। সে যতই রুড হোক না কেন, সে বাবা মাকে ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে। কথাটি বলেই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল। মিহাল পিছন রেখে গেল একজোড়া নিশ্চিন্ত মুখ। যদি সে পিছনে ফিরে তাকাতো তাহলে তার মা বাবা তার রক্তিম চোখ দেখে হয়তো ভয় পেয়ে যেত। সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পাড়ি দিল তার গন্তব্যে। মুবিন খান স্ত্রীর হাতের উপর হাত রেখে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ইসরাতুল নীরবে চোখের পানি মুছে দীর্ঘ নিঃশ্বাসে ছাড়লেন। হঠাৎ ফোন বেজে উঠল। মুবিন খান ফোন হাতে নিয়ে দেখলেন মা নামে সেভ করা। নিজের স্ত্রীর দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন, এই নাও, মায়ের ফোন এসেছে, মার সাথে কথা বলে মন হালকা হবে। এই বলে তিনি স্থান ত্যাগ করলেন। বড় আম্মু এবং বড় আব্বু, শুধু শুধু তোমরা নিজের ছেলে এবং ছেলের বউকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছ, তাদেরকে বরণ করে ভিতরে আনো। নীলার কথায় অবাক হলেন ইমরান মির্জা, কিন্তু কিছু বললেন না। তখন রুবিনা গরম চা বানিয়ে নিয়ে এসেছে নীলার জন্য। নীলার হাতে চা ধরিয়ে দিতেই নীলা আবার অনুরোধের সুরে বলল, ছোট আম্মু, একটু কষ্ট করে নতুন বর এবং বউকে বরণ করার ব্যবস্থা করো। নীলার কথা শুনে রুবিনার চোখ ভরে উঠল। ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে ধরলেন। এই মেয়েকে এখন তার সালাম করতে ইচ্ছা করছে। এমন পরিস্থিতিতে এতটা কঠিন থাকা সম্ভব নয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করলো আজ নীলা। রুবিনা দেরি না করে বরণ করার জিনিসপত্র রেডি করতে লাগলেন। তারপর নিজের বড় যা এর কাছে নিয়ে এসে ধরিয়ে দিলেন। ইরিন একবার নীলার দিকে তাকালো। নীলা নিজের চাচিকে চোখ দিয়ে আশ্বাস দিতেই তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। মুখে গম্ভীরতা বজায় রেখে ছেলে এবং ছেলের বউকে বরণ করে নিলেন। মিষ্টি খাওয়ানোর সময় ইরফানের মুখের ভেতর জোরে চামচ গুঁজে দিলেন। ইরফান কিছুটা পিছিয়ে গেল, ব্যথাও পেয়েছিল বটে। নীলা চেয়ারে বসে বসে চা খাচ্ছিল। এই দৃশ্য দেখে চা পড়ে গেল। আশেপাশে সবাই হেসে উঠল। নীলাও হাসতে লাগলো। ইরফান চুপচাপ দাঁড়িয়ে সবকিছু সহ্য করে গেল। অন্যদিকে আরশির কোনো কিছুই সহ্য হচ্ছে না। ভেবেছিল বাড়ির বড় ছেলেকে বিয়ে করেছে, সবাই তার মন মতো চলবে, অথচ এত বড় ছেলেকে নিজের মা বাবার সবার সামনে অপমান করছে, আর সে তো পরের বাড়ির মেয়ে। এইসব কথা ভাবতেই আরশির চেহারার বিরক্তের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। যা কেউ খেয়াল না করলেও নীলা করেছেন। নীলা আরশির চেহারায় বিরক্তের ছাপ দেখে বাঁকা হেসে মনে মনে বলল, যত যাই হোক, দিন শেষে তুই আমারই বেস্ট ফ্রেন্ড। তোর সকল সমস্যা, দুর্বলতা সব কিছুর খবর জানা আছে। আমি চাইলে এক্ষুনি তো নতুন সংসার শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারি, কিন্তু এই নীলা মির্জা ভীতুদের মতন দুর্বল জায়গায় আঘাত করে না। পিছন থেকে ছুরি চালানোর অভ্যাস তোর এবং তোর নব্য স্বামীর হতে পারে, কিন্তু নীলা মির্জার না। আমি ময়দানে নেমে চোখে চোখ রেখে সোজা গুলি করব। প্যারিসের সেইন নদীর ব্রিজের উপর পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে মিহাল। তার দৃষ্টি পানি ঢেউয়ে। বেস্ট ফ্রেন্ড মাই ফুট। মিহাল খানের সাথে প্রতারণার ফল তো তাকে হাড়ে হাড়ে টের পেতে হবে। মিহাল খান কাউকে ক্ষমা করে না যতক্ষণ না পর্যন্ত তার প্রাপ্য শাস্তি নিজ হাতে দেয়। কথাগুলো বলার সময় মিহালের কপালে রগ ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে একা একা কথাগুলো বলল। তাকে কেউ কখনো এভাবে ঠকায়নি, তাই প্রথমবারে ঠকে যাওয়ার মিহাল ঠিক মেনে নিতে পারছে না। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। কল রিসিভ হতে মিহাল বলল, আই ওয়ান্ট এভরি সিঙ্গেল ডিটেলস। অপর পাশের মানুষ থেকে উত্তর শুনে বাঁকা হাসল মিহাল। ফোন কেটে পকেটে পড়ে ফেলল। মুখের বাঁকা হাসি বজায় রেখে বলল, স্টার্ট কাউন্টিং ডাউন টু দ্য বিগিনিং অফ ইউর বেড টাইম। কথাটি বলেই ভয়ঙ্কর হাসি দিল মিহাল। তার হাসির শব্দে আশেপাশে থাকা কবুতর ভয়ে একত্রে ঝাঁক বেঁধে উড়ে গেল। মুনভি। পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো মুনভির কানে। মুনভির কণ্ঠ চিনতে একটু সমস্যা হলো না। এ যে তার অতি প্রাণপ্রিয় বন্ধুর কণ্ঠ। মুনভি চেয়ার সমেত পেছন ফিরল। তার ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বাঁকা হাসলো। পরনের সাদা অ্যাপ্রন খুলে চেয়ারের উপর রাখলো। চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে এগিয়ে যেতে লাগলো। পেশায় সে একজন ডাক্তার। ইউরোপীয় হাসপাতাল জর্জের পম্পিডো তে সে একজন কার্ডিওলজিস্ট। ব্যক্তিটির একদম মুখোমুখি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, মিহাল খান, মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, আই মিন এক্স বেস্ট ফ্রেন্ড, উই মিট আফটার এ লং টাইম। তো এখানে কি করে আসা? মুনভির কথাগুলো শুনে মিহালের ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল। এক জীবনে দুজন দুজনের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত ছিল।
আর এখন দুজন দুজনের জান নিয়ে নিতে প্রস্তুত। কি অদ্ভুত এই বন্ধুত্ব! মিহাল নিজের মস্তিষ্ক হতে অন্যান্য চিন্তাভাবনা দূর করে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম নিজের শত্রুর খোঁজ খবর নিয়ে যাই। যত যাই হোক, এক জীবনে তো বেস্ট ফ্রেন্ড ছিলাম। মিহালের কথা শুনে মনভির ঠোঁট তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে বিদ্রূপ করে বলল, ছিলাম তো বেস্ট ফ্রেন্ড। এক সময় অনেক ভালো বন্ধু ছিলাম। সেই বন্ধুত্বের হত্যা নিজ হাতে করেছিস তুই, মিহাল। তাই এখন আমার তোকে মারতেও হাত কাঁপবে না। ঠিক যেমন তোর আমাদের বন্ধুত্বকে হত্যা করতে হাত কাঁপেনি। মনভির কথা শুনে মিহাল ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হলেও তা প্রকাশ করল না, বরং শব্দ করে হেসে উঠল। তার এহেন কাণ্ডে অবশ্য মনভি অবাক হলো না। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল, তো তাই সে মিহালকে যতটা চেনে, মিহাল নিজেকে ততটা চেনে না। মিহাল নিজের হাসি আয়ত্তে এনে বলল, যখন বন্ধুত্ব ছিল তখন যদি সেই বন্ধুত্বর জন্য মারতে পারি, তাহলে এখন না হয় বন্ধুর শেষ হয়ে জন্মে ওঠা শত্রুতামিতে শত্রুর হাতে মরব। তফাৎ নেই তো কোনো। মিহালের কথায় মনক্ষুণ্ণ হলো মনভি। এত সহজেই কি বন্ধুত্ব শেষ করা যায়? যত সহজে মিহাল বলল কথাটি, কিন্তু সে মুখ ফুটে কিছু বলল না। মনভিকে চুপ থাকতে দেখে সায়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, মিনু আন্টি কেমন আছেন? মিহালের কথা শুনে মনভি কিছুটা স্বাভাবিক হলো। তারপর সেও শান্ত কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমার সাথে যাই হোক না কেন, মা তোকে খুব ভালোবাসে। সময় করে বাড়ি যাসিস। মিহাল যেন এই কথাটি শোনার অপেক্ষায় ছিল। কেবল মাথা নাড়িয়ে মনভির কেবিন থেকে বের হয়ে বাইরে এসে দরজা মিশিয়ে দিল এবং নিজে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো এবং যথাসম্ভব নিজের আবেগকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করলো। যতক্ষণ বুঝতে পারলো সে স্বাভাবিক হয়ে গেছে, তখন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো, মিহাল খান নিজের আয়ত্তে সবকিছু রাখতে পারে, এমনকি নিজের আবেগও। কিন্তু পরক্ষণে আহত কণ্ঠে বলল, আমি না হয় সত্য জানি না, আমি না হয় সবকিছু শেষ করেছি, কিন্তু চাইলে তো একবার আমাকে জড়িয়ে ধরে বলতে পারতি, মিহাল আমি কিছুই করিনি। তুই যা জানিস সব মিথ্যে। ট্রাস্ট মি মনভি, সকল প্রমাণকে প্রত্যাখ্যান করে কেবল তোর কথা বিশ্বাস করতাম। কিন্তু তুই কি করলি? আমাদের বন্ধুত্বের উপরে নিজের ইগোকে বেছে নিলি, এক্সপ্লেন পর্যন্ত করলি না। কথাগুলো বলে মিহাল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর গলার টাই ঢিলা করতে করতে বলল, সত্য কখনো লুকানো যায় না। খুব শীঘ্রই আমি সত্য জেনে ছাড়ব। কিন্তু এই সবের মাঝে যে আমাদের বন্ধুত্ব নষ্ট করেছে, তা কখনোই ঠিক হবে না। কথাগুলো বলেই মিহাল হসপিটাল থেকে হনহনিয়ে বের হয়ে গেল। অন্যদিকে কেবিনের ভেতরে বসে থাকা মনভি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। তারপর তাচ্ছিল্যের সুরে বলল, ঠিকই তো, আগের মতন অধিকার দেখিয়ে পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢুকে পড়লি, অথচ যাওয়ার আগে একবারও পিছন ফিরে আর প্রয়োজন বোধ করলি না। এই ছিল তোর বন্ধুত্ব? সত্য একদিন ঠিকই প্রকাশ পাবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে, মিহাল। নীলা, আবির এবং ইবাদ মিলে ইরফান এবং আরশির বাসর ঘর সাজাচ্ছে। বাড়ির সবাই অবাক না হয়ে পারছে না নীলাকে দেখে। নিলয় মির্জা দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে দেখছেন। চোখ ওনার অশ্রুসিক্ত হারিয়ে গেলেন পুরনো স্মৃতির মাঝে। অতীত। বড় আব্বু দেখো না, ইরফান ভাইয়া তার এক বান্ধবীর সাথে কথা বলতে বলতে বাড়ি আসছে। 7 বছরের নীলা নিজের বড় চাচার কাছে এসে ওনার ছেলের নামে বিচার দিল। নীলার কথা শুনে উপস্থিত সকলে নীলার দিকে দৃষ্টিপাত করলো। সেখানে নিলয় মির্জা, ইমরান মির্জা, আকাশ মির্জা সকলের উপস্থিত ছিলেন। ইমরান মির্জা নিজের ভাইজিকে কাছে টেনে নিজের পাশে বসে আদুরে স্বরে বললেন, কেন আমার নীলামার বুঝি কষ্ট হচ্ছে? নীলা মাথা নাড়িয়ে বলল, তুমিই তো বলেছিলে ইরফান ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে, তাই যাতে বড় হয়ে কখনো অন্য কোনো ছেলের সাথে কথা না বলি। তাহলে ইরফান ভাইয়া কেন অন্য মেয়ের সাথে কথা বলছে? কই, আমি তো কোনো ছেলের সাথে কথা বলি না। আমি আমার জিনিস অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। আমার মানে সেইটা সম্পূর্ণ আমার। নীলার এমন অধিকারী কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। পুরনো কথা মনে পড়তেই নিলয় মির্জার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। 7 বছরের নীলা আর ইরফান ভাইয়ের সাথে অন্য কোনো মেয়েকে দেখতে পারতো না, অথচ আজ 21 বছরের নীলা। অনেকেই বছর নিয়ে কনফিউজ, নিজের হাতে তার ইরফান ভাইয়ের বাসর ঘর সাজাতে ব্যস্ত। এই দৃশ্য নিলয় মির্জা আর বেশিক্ষণ দেখতে পারলেন না। তার মেয়ে যতই শক্ত দেখাক না কেন, নিজেকে কিন্তু ভেতর ভেতরে যে শেষ হয়ে গেছে তা তিনি বাবা হয়ে বেশ ভালোই ভাবেই বুঝতে পারছেন। চোখের পানি মুছে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। বরং
হবার পর তিনি সেই নিজের রুমে ঢুকেছিলেন, এরপর মাত্র বের হলেন নিজের মেয়ে খোঁজে। এখন মেয়েকে শক্ত হয়ে থাকতে দেখে তিনি আরো বেশি ভেঙে পড়লেন, আর মেয়ের সামনে নিজের ভেঙে যাওয়ার রূপ প্রকাশ করতে চান না বলে আপনার নিজের রুমে চলে গেলেন। পুরো রুম জবা ফুল দিয়ে সাজালো। নীলা টুকটুকে লাল রঙের জবা ফুল নীলার খুব পছন্দ। কিন্তু ইরফান জবা ফুল পছন্দ করতো না বলে সে নিজের পছন্দকে বিসর্জন দিয়েছিল কোনো এক কালে। আজ সে নিজের হাতে ইরফানের বাসর ঘর জবা ফুল দিয়ে সাজালো, সাথে নীল রঙের জালি কাপড়, যাতে ইরফানের মনে হয় এটা তার বাসর ঘর না, বরং সাজা পাওয়ার ঘর। আবিদ আর ইবাদ নীলার সাথে দাঁড়িয়ে পুরো রুমে ভালো করে চোখ বুলায়। আবিরের বুক মোচড় দিয়ে উঠল। আজ এইখানে তার বোনের থাকার কথা ছিল, অথচ নিয়তির পরিহাসের ফলে তার বোন এই রুমে সাজালো। মুখ দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর নীলার উদ্দেশ্যে বলল, সাব্বাস নীলু, সাব্বাস, এই না হলে আমার বোন। ইবাদ বলে উঠল, আয়না ঘরের দিন শেষ, বাসর ঘরকে সাজা ঘরে পরিণত করে হলো বাংলাদেশ। আবির শব্দ করে হেসে উঠল ইবাদের কথা শুনে। নীলা বাঁকা হাসলো, তারপর বলল, এখন সবাই যার যার রুমে গিয়ে তৈরি হয়ে আসো, বাসর ঘরে ঢুকতে দেওয়ার আগে বরের কাছ থেকে টাকা নিতে হবে তো। আবির আরেক দফা অবাক হলো নীলার কথা শুনে। আজ যেন অবাক দিবস। কিন্তু কিছু না বলে আবির আর ইবাদ নিজেদের ঘরে চলে গেল। নীলা একবার চোখ বুলিয়ে নিল ঘরটাতে, চোখের কোণে তার জল জমেছে খানিকটা। নীলার রুমে থাকা ফুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে আহত কণ্ঠে বলল, আমায় কেন ধোঁকা দিলে ইরফান ভাই? আমি কি দোষ করেছিলাম? আমার সত্যিকারের ভালোবাসার এত জোর, এত বড় পুরস্কার না দিলেও পারতে। কোনো নজর নেই তোমার সংসারের প্রতি, আর না আছে কোনো অভিশাপ। কিন্তু তোমরা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছো যে এখন আমি নতুন নীলা হয়ে জন্মেছি। কিন্তু আমার মনের ভালোবাসা, বিশ্বাস, অনুভূতি এগুলো আর কখনো কারোর জন্য জন্মাতে পারবে না। আমাকে এমনভাবে না ভাঙলেও পারতে। কথাগুলো বলতে বলতে নীলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ার আগেই নীলা উপরের দিকে তাকালো, চোখের পানি চোখে রয়ে গেল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, তোমরা যদি ভেবে থাকো আমি 5-10টা ন্যাকা মানুষের মতো বলবো, অথচ আজও লাশ তার খুনিকে ভালোবাসে, তাহলে তোমরা ভুল ভাবছো। খুনের বদলে খুন করব না, বরং তোমাদের করা খুনের প্রতিশোধ নেব। কথাটি বলে বাঁকা হেসে রুম ত্যাগ করলো নীলা। পুরো মির্জা বাড়ি আজ থমথমে। ইরফান আর সেই ইমরান মির্জার রুমে দাঁড়িয়ে আছে। ইরফানের মা তো ছেলের দিকে তাকিয়েও দেখছে না। ইমরান খান নিজের ছেলের উদ্দেশ্যে আবার বলে উঠলেন, লজ্জা করলো না এমন নিচু কাজ করতে? বিয়েতে মত ছিল না তাদের, কেন মেয়েটির মন নিয়ে খেললে? গায়ে হলুদের দিন কেন হাসতে হাসতে আনন্দ করলে? আর বিয়ের দিনই কেন এমন কাজ করলে? একটা মেয়ের জন্য তার বিয়ে ভেঙে যাওয়া কতটা অপমানজনক তাকে তুমি জানো? অবশ্য তুমি কি করে জানবে? তোমার তো নিজেরই কোনো মান নেই। বাবা! ইরফান ডাকটি বলতেই ইমরান খান ছেলেকে চুপ করিয়ে দিয়ে বললেন, আমাকে বারবার বাবা ডেকে মনে করিয়ে দিও না যে আমি তোমার মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েছি। যখন বেকার ছিল তখন নীলা তোমার পাশে ছিল। আজ তুমি যতটুকু যা তার পেছনে কেবল রয়েছে নীলা, আর তুমি সেই নীলাকেই এখন প্রত্যাখ্যান করলে। নীলাকে প্রত্যাখ্যান করে আর যোগ্যতা কি আদৌ আছে তোমার মাঝে? ইরফান প্রতি উত্তরে বলার কিছু খুঁজে পেল না। ইমরান মির্জার এইবার নিজের পুত্রবধূর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যেখানে নিজের ছেলে দোষী সেখানে তুমি পরের মেয়ে, তোমাকে আমি দোষারোপ করব না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেই জায়গায় নীলা আমার ছেলেকে সাফল্যতা পেতে সাহায্য করেছে, সেই জায়গায় আমার ছেলে নীলাকে ছেড়ে দিয়েছে। তুমি তো তুচ্ছ নীলার সামনে। ইমরান মির্জার কথা শেষ বেশ বিঁধল আরশির গায়ে। সে যেই না মুখ খুলে কিছু বলতে নেবে তার আগেই ইরফান তার হাত চেপে ধরল। ইমরান মির্জা তাদের উভয়ের উদ্দেশ্যে বলল, যাও এখন নিজেদের ঘরে যাও। ইরফান আর আরশি নির্লজ্জের মতো ইমরান মির্জার রুম থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ইরফানের ঘরের দিকে। ইরফান নিজে ঘরের সামনে যেতেই গান শুনতে পেল কোনো এক মেয়েলি কণ্ঠের। নীলা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, তার এক পাশে আবির এবং অন্য পাশে ইবাদ দাঁড়িয়ে আছে। নীলার পরনে তার নীল শাড়ি এবং সাথে ম্যাচিং করা চুড়ি এবং জুয়েলারি। নীলার হাতে রক্তে জবা ফুল। সে রক্ত জবা ফুলের হাত বুলাতে বুলাতে গান গাইল, হাতে চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। দরজার সামনে থেকে সর তোরা, ইরফান কড়া কণ্ঠে বলল।
নীলা ইরফানের চোখে চোখ রেখে বলল, কেন ভাইয়া, আমাদের পরিবারের নিয়ম ভুলে গেছো নাকি? কারোর বিয়ে হলে ছোটরাই তো বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকে টাকা নেওয়ার জন্য। কত কষ্ট করে আমরা তোমাদের বাসর ঘর সাজালাম, এটা তো আমাদের প্রাপ্তি। নীলার কথা শুনে ইরফান এবং আরশি একসাথে অবাক হয়। তাদের বাসর ঘর নীলা সাজিয়েছে। আরশি আর নিজেকে দমিয়ে না রেখে বলে ওঠে, তুই নিজ হাতে আমাদের বাসর ঘর সাজিয়েছিস? নীলা স্মিত হিসেবে জবাব দিল, কেন নয় ভাবি, এটুকু তো করাই যায়। নীলার এমন সম্পর্ক রক্ষা জনক ডাক শুনে আরশি অবাক হয়। যেমন ঠিক তেমনই নীলাকে কষ্ট পেতে না দেখে ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠল। ইরফান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। পরনে তার নীল রঙের শাড়ি। এই রং নীলার খুব পছন্দের, কিন্তু ইরফানের অপছন্দ বলে নীলা এই রঙের জিনিস পাত্রের ধারের কাছেও যেত না। অথচ আজ সেই নীলা তার পছন্দের উপেক্ষা করে নিজের পছন্দের কাজ করলো। ইরফানের কাছে যেন এই নীলা অচেনা। ইরফান রাগী কণ্ঠে বলল, নীলা, তোকে না বলেছিলাম আমার নীল রং পছন্দ না? তাহলে এই নীল রঙের শাড়ি কেন পরেছিস? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ইরফানের চোখে চোখ রেখে বলল, আমি কেন তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখবো? তোমার বউ আছে, তাকে বলো নীল রঙের জিনিস থেকে দূরে থাকতে। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। নীলা কখনো তার মুখের উপর এইভাবে কথা বলেনি। নীলার কথা শুনে আরশি তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, আমার নীল রং অনেক পছন্দ। আমি কারোর জন্য নিজের পছন্দ বিসর্জন দিতে পারবো না। আর আমি ভীষণ ক্লান্ত। তোমাদের যা নেওয়ার আছে তা নিজেদের ভাইয়ার কাছ থেকে নাও। আমি রুমে গেলাম। কথাগুলো বলেই আরশি নীলা আর ইবাদের মাঝ থেকে রুমে চলে গেল। ইরফান এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কই, নীলা তো কখনো এভাবে বলেনি যে সে নিজের পছন্দকে বিসর্জন দিতে পারবে না। অথচ আজ আরশি কত সহজেই কথাগুলো বলে ফেলল। এই মুহূর্তে যদি আরশির জায়গায় নীলা থাকতো, তাহলে কখনোই ইরফানকে এইভাবে ছেড়ে চলে যেত না। বরং বলতো, আমিও যেমন ক্লান্ত, আমার ইরফান ভাইও তেমন ক্লান্ত, ওকে কেউ বিরক্ত করো না। ইরফান নিজের চিন্তায় মগ্ন ছিল। তখনই আবির বলে উঠল, ভাইয়া, রুমে গিয়ে চিন্তা ভাবনা করো, আপাতত আমাদের টাকাটা দাও। ইরফান নড়েচড়ে উঠল। আবিরের কথায় সে ভীষণ ক্লান্ত এবং বুকের মাঝে এক অচেনা শূন্যতা অনুভব করছে। তাই আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলো, কত টাকা? আবির এবার দাঁত বের করে হাসি দিয়ে বলল, বেশি না, মাত্র 10,000। ইরফান পকেট থেকে টাকার বান্ডিল বের করে চেক করে দেখলো তার কাছে আছে কেবল 7,000 টাকা। নীলা বাঁকা হেসে বলল, ভাইয়া, এর থেকে বেশি তো আমার কাছেই আছে। যাই হোক, এগুলোই দাও, আমরা ম্যানেজ করে নেব। ইরফান কিছুটা লজ্জা পেল নীলার কথায়। আগে অনেক টাকা নিয়েছে নীলার কাছ থেকে, কিন্তু কখনো লজ্জা পায়নি, কিন্তু আজ পাচ্ছে। ইরফান নীলার দিকে টাকাগুলো এগিয়ে দিতেই নীলা আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, টাকাগুলো নিয়ে ছাদে আসো, আমরা আড্ডা দেই। কথাটি বলেই নীলা জবা ফুল কানের পেছনে গুজে সামনের দিকে এগিয়ে গেল। ইরফান আহত দৃষ্টিতে কেবল চেয়ে রইল নীলার পানে। ভাবলো হয়তো নীলা অন্তত একবার পেছন ফিরবে, কিন্তু নীলা সোজা ছাদের দিকে চলে গেল। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে মিহাল। ইসরাতুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে বাবা? মিহাল আহত কণ্ঠে বলল, মিনু আন্টির কথা মনে পড়ছে। ইসরাতুল ঠিকই বুঝতে পারলেন ছেলে তার মিনু আন্টির জন্য বরং মিনু আন্টির ছেলে মুনভির জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু মুনভির কথা শুনে তার মনে পুরনো স্মৃতি জাগ্রত হলো। অবশ্য এগুলো তো সে কখনোই ভোলেনি। মিহাল মায়ের নীরবতা কারণ উপলব্ধি করতে পেরে বলল, তোমার ছেলের উপর ভরসা রাখো মা, আমি সব ঠিক করে দেব। ইসরাতুল কিছু বলল না, কেবল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নীরবে চোখের জল ফেলল। বাসর ঘরে ঢুকতেই ইরফানের যেন যান যায় অবস্থা। পুরো রুম জবা ফুল দিয়ে সাজানো, সাথে নীল রঙের জালি কাপড়। আরশি এতক্ষণ পরনে লাল রঙের শাড়ি খুলে ইরফানের শার্ট এবং ট্রাউজার পরে বসে আছে। তার খেয়ালই নেই যে এই রুমে তার স্বামী ঠিকমতো দম নিতে পারছে না। ইরফান আরশিকে কিছু বলতে যাবে তার আগেই আরশি বলে উঠল, ওহ কামুন ইরফান, আর কিছু হবে না। আমি অনেক ক্লান্ত। আর এমনিতেও তোমাদের বাড়ি আসার পর থেকে আমার পরিবার কম কথা শোনায়নি, তো তোমার পরিবার আমাকে কম কথা শোনায়নি। আজকে রাতে তুমি কিছু হবার আশা করো না। আর এমন তো নয় যে আমাদের মাঝে কখনো কিছু হয়নি। এসব তো অনেক আগেও অনেকবার হয়েছে। তাই আমাকে এখন ঘুমাতে দাও। কথাগুলো বলে আরশি বিছানায় শুয়ে পড়ল, গায়ে কমফোর্ট জড়িয়ে। ইরফান রাগে দুঃখে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে চলে গেল। তার রাগ মূলত আরশির উপর, কিন্তু নীলার উপর আজ সে তার সকল রাগ ছাড়বে। নীলা, আবির আর ইবাদ মিলে ছাদে চেহারা নিয়ে বসে আড্ডা দিচ্ছিল এবং আইসক্রিম খাচ্ছিল।
এমন সময় ইরফান রাগে গজগজ করতে করতে ছাদে এলো এবং নীলার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই চাস না আমি বাসর করি, তাই ইচ্ছে করে এমন করেছিস, তাই না? ইরফানের কাজ দেখে আবির রেগে গেল। ইবাদ কেবল নীরব দর্শকের মতো সবকিছু দেখতে লাগলো। নীলা শব্দ করে হেসে উঠল। তার হাসি শুনে সবাই অবাক। নীলা হাসতে হাসতে বলল, তোমার বাসর করা নিয়ে আমার কোনো সমস্যা নেই ইরফান ভাইয়া। এখন তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বাসর করবে নাকি রাস্তার কুত্তার সাথে সেটা করবে নিতান্তই তোমার ব্যাপার। নীলার কথা শুনে ইবাদ আর আবির শব্দ করে হেসে উঠল। আর ইরফান আবারও স্তব্ধ হয়ে গেল। সে যেন এই নীলার রূপ হতে অজ্ঞাত। চলবে। সূর্যের তীব্র আলো জানালার পর্দা ভেদ করে চোখে আসতে নীলার ঘুম হালকা হয়ে যায়। রাতে ছাদ থেকে এসে কাপড় চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম এসে তার চোখে ভরে করে। আস্তে আস্তে বিছানায় উঠে বসলো নীলা। চোখ ডলে কিছুক্ষণ এভাবে ঝিম মেরে বসে রইল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কেবল 9টা বাজে। এমনিতে নীলা ভোরে উঠে নামাজ আদায় করে সবসময়, কিন্তু কাল এত ধকল গেল, তারপর দেরি করে ঘুমিয়েছে, সেই হিসেবে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে সে। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে নেমে কাভার থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। একদম শাওয়ার নিয়ে রুম থেকে বের হবে সে। লায়লা ইসলাম রুটি বেলছেন, তার পাশেই দাঁড়িয়ে তাওয়ায় রুটি সেঁকছেন তার বড় যা ইরিন, এবং পাশের চুলায় সবজি রান্না করছেন তার ছোট যা রুবিনা আক্তার। 3 যা আপন 3 বোনের মতন। তাদের মাঝে যেমন ভালোবাসা আছে তেমনি মনোমালিন্যও আছে, কিন্তু নিজের সমস্যা নিজেরাই মিটিয়ে নেন। শ্বশুর মশাই নীলার জন্মের আগেই মারা যান এবং শাশুড়ি মারা যান যখন নীলার বয়স ছিল কেবল 4। শাশুড়ির ইচ্ছে ছিল নীলাকে নিজেদের মাঝেই বিয়ে দিবেন, তাই মৃত্যুশয্যায় থাকা অবস্থায় আর্জি জানিয়ে যান যে ইরফানের সাথে যেন নীলার বিয়ে দেওয়া হয়, এবং পরিবারের সবাই এতে দ্বিমত পোষণ করেন না। এরপর থেকে ইরফানকে বলে দেওয়া হয়েছিল যে নীলা বড় হলেই নীলার সাথে তার বিয়ে দেওয়া হবে। ইরফানের বয়স ছিল তখন কেবল 10। এই সম্পর্কে অনেকটা ধারণা ছিল, তাই সেও রাজি হয়ে যায়। নীলার যখন জন্ম হয় তখন সে ছিল ধবধবে সাদা, কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকার কারণে আস্তে আস্তে গায়ের রং উজ্জ্বল সামলাই আসে। বরং পরবর্তীতে এত শরীরের যত্ন নেওয়া হয়নি তার, কিন্তু মায়া তো মুখেই রয়ে যায়। ইরফান ছোটবেলা থেকে নীলাকে খুব যত্নে রাখত। ইরফানই নীলাকে একবার বলেছিল যে নীলা বড় হলে নীলাকে সে বিয়ে করবে। তখন নীলার বয়স ছিল কেবল 6 বছর। বিয়ে মানে বুঝতো খাওয়া দাওয়া, নতুন কাপড়, ঠিক যেমন তার পুতুলের বিয়ে হয়। তখন সে ছোট্ট নীলা ইরফানকে বলেছিল, ইরফান ভাইয়া, আমি তোমার পুতুল বউ হব এবং তুমি হবে আমার পুতুল জামাই। নীলার এমন কথা শুনে সবাই হাসলেও ইমরান খান খুব রাগারাগি করেছিলেন নিজের ছেলের সাথে। তার রাগের কারণ সবাই জানতে চাইলে তিনি প্রত্যুত্তরে বলেছিলেন, আমি যা চাইতাম না নীলা এসব সম্পর্কে জানুক। সে খুবই ছোট এবং নিষ্পাপ। এখন তাকে যা বলা হবে সে তাই মনে রাখবে। ভবিষ্যতে যদি হিতে বিপরীত হয় তাহলে ওর নিষ্পাপ মন ভেঙে যাবে। তখন অবশ্য সবাই সান্ত্বনা দিয়েছিলেন, এমন কিছু হবে না। এই সকল চিন্তায় এতটাই মশগুল ছিলেন ইরিন যে তাওয়ায় থাকা রুটি পুড়ে যাচ্ছিল, তাতে তার কোনো হেলদোল নেই। লায়লা ইসলাম তা লক্ষ্য করে রুটি বেলা রেখে সঙ্গে সঙ্গে চুলা নিভিয়ে দিয়ে চিন্তিত স্বরে বললেন, এইভাবে কি হয়েছে তোমার? কোন চিন্তায় মগ্ন ছিলে তুমি? রুটি তো পুড়ে ফেলে কয়লা হয়ে গেল। লায়লা ইসলামের কথা শুনে রুবিনা আক্তার চুলার আঁচ কমিয়ে তাদের দুইজনের দিকে মুখ করলেন। ইরিন আক্তার হুঁশ ফিরতেই ডুকরে কেঁদে উঠলেন। তাকে হঠাৎ এইভাবে কাঁদতে দেখে 2 যা মিলে ব্যস্ত হয়ে উঠলেন। একজন তার মাথায় হাত বুলিয়ে তাকে থামানোর চেষ্টা করছে, তো আরেকজন তার পিঠে হাত বুলিয়ে থামানোর চেষ্টা করছে। ইরিন আক্তার কাঁদতে কাঁদতে বললেন, উনি এই ভয়টা পাচ্ছিলেন তো এখন সত্যিতে পরিণত হলো। আমার নীলার নিষ্পাপ মন ভেঙে গেল। কথাগুলো বলে আবার কান্নায় ভেঙে পড়লেন। তার বলা কথাগুলো শুনে লায়লা ইসলাম ও রুবিনা আক্তার দুজনের চোখে অশ্রুসিক্ত হয়ে গেল, কিন্তু পরক্ষণেই লায়লা ইসলাম নিজেকে সামলে বড়জাকে ভরসা দেওয়ার জন্য বললেন, আমার মেয়ে কি এতটাই দুর্বল নাকি? তার মাঝে যে আমি মিনু আপার ছায়া দেখতে পাই। এত সহজেই ভেঙে পড়ার মতো আমার মেয়ে নীলা না। তার মাঝে যে মির্জা বংশের রক্ত চলমান রয়েছে। তাহলে আমরা কান্নাকাটি করে কেন আমাদের মেয়েকে অপমান করব? লায়লা ইসলামের কথা শুনে ইরিন আক্তার চোখের পানি মুছে ফেলল। তারপর ঠোঁটে হাসি বজায় রাখার চেষ্টা করে বললেন, ঠিক বলেছিস তুই। আমাদের মেয়ে তো কোনো দোষ করেনি, তাহলে সে কেন কষ্ট পাবে? আমি পরের মেয়েকেও দোষারোপ করব না। সকল দোষ আমার নিজের ছেলের, যে নিজের জীবন
নিজ হাতে নষ্ট করেছে, তার পাপের ফল সে ঠিকই পাবে। রুবিনা আক্তারও বড় দুই জায়ের কথায় সায় দিয়ে বললেন, হয়েছে, এখন তাড়াতাড়ি রান্না করো তো, এমনিতেই দেরি হয়ে গেছে, সবারই তো ক্ষুধা লেগেছে, আর তোমার ছেলে এবং তার বউ কেউ তো দেখছি না। ইরিন আক্তার আবার চুলা ধরিয়ে রুটি সেঁকতে সেঁকতে বললেন, তাদের জীবন তারা বুঝে নেবে, তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। কামিং। নিজের কেবিনে বসেছিল মিহাল। দরজায় নক শুনতেই আসার অনুমতি দিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো লিসা। পুরো নাম লিসা কায়নাত। সে এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। অনার্স ৩য় বর্ষের অর্থনীতি নিয়ে পড়েছে। তার বাবা মিস্টার ইমন কায়নাত এই ইউনিভার্সিটির অধ্যাপক। বলতে গেলে ইউনিভার্সিটিতে তার মন মর্জিতে হয় অনেক কিছুই। সে আবার মিহালকে পছন্দ করে। মিহাল যখন প্রথমবার তাদের ক্লাস করিয়েছিল তখনই সে মিহালকে দেখে ক্রাশ খেয়েছিল। এরপর থেকেই ক্লাসে যেই মেয়েই মিহালের দিকে তাকাতো সে তাদের হুমকি দিত, কিন্তু তার আফসোস একটাই, মিহাল তার দিকে কখনোই তাকাতো না। দেখতে তো সে যথেষ্ট সুন্দর, গায়ের রং লাল, সুন্দর কোমর সমান চুল, লেয়ার কাটিং করা, লালচে চুল রঙের আলোকে চিকচিক করে। ইউনিভার্সিটির সকল ছেলে তার পিছনে ঘোরে। মিহাল ডেস্কের উপর রাখা কম্পিউটার কিছু করছিল, তাই তার সামনে কে এসেছে তা সে চোখে দেখার প্রয়োজন বোধ করল না। লিসার পরনে কালো শার্ট, স্কার্ট এবং সাদা শার্ট। শার্টের প্রথম 2 বোতাম খোলা। শার্ট গায়ের সাথে একদম ফিটিং হয়ে লেগে আছে। লিসা একদম মিহালের ডেস্কের সামনে এসে দাঁড়ায়। মিহাল তাকে চোখ তুলে না দেখেই সে মনে মনে রেগে যায়, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে মিষ্টি সুরে বলতে শুরু করলো, স্যার, আই এম লিসা। নিজের কথা সম্পূর্ণ করার আগে মিহাল নিজের পুরুষালী গম্ভীর কণ্ঠে বলল, আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর নেম, জাস্ট টেল দ্য রিজন হোয়াই ইউ আর কাম হেয়ার। মিহালের এমন রূঢ় আচরণে গা জ্বলে উঠল লিসার। সে কিছু না বলেই হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। মিহাল একবার তাকে দেখারও প্রয়োজন মনে করল না। বাড়ির সকল পুরুষরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে বাড়ি থেকে। এখন বাড়ির মহিলারা এবং মেয়েরা বাকি। নীলা গোসল করে ছাদে চলে গিয়েছিল, কিন্তু ছাদে গিয়ে দেখলো ইরফান ছাদে থাকা ছোট্ট চৌকি, সেখানে মূলত সবাই বসে আড্ডা দেয়। সেখানে শুয়ে ঘুমাচ্ছে আর শীতে কাঁপছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নীলার বিন্দুমাত্র খারাপ লাগলো না। নীলা যতই বাহির থেকে শক্ত থাকুক বা কেন, মন তার খুব নরম। এমন অবস্থায় যে কোনো মানুষকে দেখলেই তার খারাপ লাগতো। আর সেই জায়গায় তো তার প্রাণপ্রিয় ইরফান, যার জন্য সে যে কোনো এক সময় নিজের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল। কিন্তু নীলার মন মানসিকতা অনেকটাই ভিন্ন। যাকে ভালোবাসবে তার কাছ থেকে ভালোবাসা না পেলেও তার জন্য সে অনেক কিছু করতে রাজি। কিন্তু যদি নিজের সব থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে একবার আঘাত পায়, তাহলে তার দিকে ফিরে তাকাতেও সে রাজি না। এখন যেমন ইরফানের জন্য তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ছাদে না থেকে আবার নিজের ঘরে চলে আসলো। বারান্দায় টাওয়াল শুকাতে দিয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। নিজেকে এমন শক্ত থাকতে দেখে নিজেই প্রশ্ন করলো, কই, আমার তো বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। আফসোস হচ্ছে যে নিজের মূল্যবান সময়, মূল্যহীন অনুভূতি ভালোবাসার প্রতারকদের জন্য নষ্ট করেছে। কিন্তু একটুও কষ্ট হচ্ছে না ধোঁকা পেয়ে, বরং নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। কারণ প্রতারকদের আমি চিনতে পেরেছি এবং এর সাথে সাথেই মানুষকে ভালোবাসা কিংবা বিশ্বাস করার সাহস হারিয়ে ফেলেছি। কথাগুলো বলে নীরা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চুল শুকিয়ে, মুখে ক্রিম, শরীরে লোশন লাগিয়ে মাথার ঘোমটা দিয়ে নিচে চলে গেল। সে বরাবরই শালীনভাবে চলতেই পছন্দ করে। তার মতো চুল বের করে মানুষকে দেখে হাঁটলে সেটা স্টাইল হয়ে যায় না। গতকাল রাতেও সে শাড়ির সঙ্গে ম্যাচিং করে হিজাব পরেছিল এবং বিয়ের দিনেও হিজাব না পরলেও মাথায় ঘোমটা দিয়েছিল। নীলা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। ইরফানের ঘুম ভাঙল ইবাদের ডাকে। ইবাদ ছাদে এসে নিজের বড় ভাই ঠিক হয়ে শুয়ে থাকতে দেখে হাসলো। তারপর বলল, ঠিকই আছে, রাজকন্যাকে রেখে যদি শাকচুন্নিকে বিয়ে করা হয় তাহলে কপালে ছাদই থাকায় লেখা থাকে। কথাগুলো বলেই নিজের ভাইকে ডাকতে লাগলো। ইরফান আস্তে আস্তে উঠে বসলো। মাথায় তার ভার হয়ে আছে, ঠিকমতো ঘুম হয়নি রাতে। হয়তো তার ওপর আবার রাতে শীত লেগেছিল ভীষণ। ইবাদ ভাইয়ের এমন অবস্থা দেখে খোঁচা দিয়ে বলল, যেমন কর্ম তেমন ফল। থেকেই বলে ছাদ থেকে নামার জন্য দৌড় দিল। ইরফান কিছু বলল না, কেবল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কাল নীলার বলা কথায় সে ভীষণ আঘাত পেয়েছিল। তার নীলা কখনোই তাকে আঘাত দিত না। সেই ছোটবেলা থেকেই যদি সে ব্যথা পেত তাহলে তার কষ্ট দেখে নীলা কান্নাকাটি করত। তার জ্বর হলেই তার মায়ের সাথে নীলাও সারা রাত জেগে তার সেবা করত, ছোট ছোট হাত দিয়ে মাথা টিপে দিত। অথচ কাল এমনভাবে অপমান করার পর একটাবারও তার দিকে না তাকিয়ে ছাদ থেকে হনহনিয়ে চলে গেল।
আর যাকে বিয়ে করে এনেছে সে একবারও তার খোঁজ খবর নিল না। ইরফান আর বসে না থেকে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। নিজের ঘরে গিয়ে দেখলো আরশি নীলার এক জামা পরে বসে আছে, বিছানায় ফোন চালাচ্ছে। ইরফানকে একবার দেখে তারপর আবার ফোনে মনোযোগ দিল। একবার জিজ্ঞেস করলো না সে সারা রাত কোথায় ছিল। ইরফান আরশির সামনে গিয়ে জিজ্ঞেস করলো, নীলার জামা তুমি কেন পরেছো? আরশি নির্বিঘ্ন ভঙ্গিতে বলল, বিয়ে করার সময় তো আর কোনো কাপড় নিয়ে আসিনি, আর তোমার শার্ট পরে তো আর সবার সামনে যেতে পারবো না, তাই নীলার রুমে গিয়ে তার কাপড় থেকে জামা বের করে নিয়ে এসে পরে ফেলেছি। তার সবকিছুই তো আমার জানা। ইরফান অবাক হলো, তারপর বলল, নীলার অনুমতি নিয়েছো? আরশি হেসে উঠল, তারপর বলল, নীলাকে ঠুকিয়ে আমার কাছে আসার সময় তুমি কি একবারও নীলার অনুমতি নিয়েছিলে? ইরফান স্তব্ধ হয়ে গেল। তার ভিতর দিয়ে এক ঝড় বয়ে গেল। ভেতরটা কেমন খাখা করে উঠল। প্রতি উত্তরে কিছু বলার জন্য খুঁজে পেল না। তাই আর কথা না বলে কাভার থেকে নিজের কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ডাইনিং টেবিলে বসে নীলা, আবিদ আর ইবাদ তিনজন মিলে খাবার খাচ্ছে। ইবাদ নিচে এসেই সবার সামনে বলে দিল, ইরফান কাল সারা রাত ছাদেই কাটিয়েছে। কথাটা শুনে সকলে নীলার দিকে দৃষ্টিপাত করলো, কিন্তু নীলা নিজের মতো খাবার খাচ্ছিল, এমন ভাব করছিল যেন সে কিছুই শোনেনি, অথচ কিছুক্ষণ আগে সে নিজে চোখেই দেখে এসেছিল। সবাই নীলার ঠান্ডা ব্যবহার দেখে নিশ্চিত হলো যে তাদের মেয়ে অনেক আগেই নিজেকে সামলে নিয়েছে, তাই কেউ আর এই বিষয়ে কোনো কথা বলল না। সিঁড়ি দিয়ে নবদম্পতি নেমে আসছে, কেউ তাদের দিকে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করলো না। সবাই মিলে একসাথে খেতে লাগলো। ইরফান এসে নীলার সামনাসামনি বসলো, দৃষ্টি তার নীলার দিকে আটকে আছে। আরশি ইরফানের পাশের চেয়ারে বসলো। ইবাদ খেয়াল করলো আরশি নীলার জামা পরেছে, যা তার মোটেও পছন্দ হলো না। তাই আরশির দিকে ভুরুজোড়া কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, এই মহিলা, আপনি আমার নীল আপুর জামা কেন পরেছেন? আরশি ঠিক পছন্দ হলো না ইবাদের তাকে মহিলা বলে সম্বোধন করায়, কিন্তু সবার সামনে নিজেকে যত সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। ইবাদের কথাই সবাই আরশির দিকে তাকালো, এমনকি নীলা নিজেও। আরশির পরনে তার কেনা সব থেকে পছন্দের ড্রেস দেখে তার ছেলের হাসি ফুটে উঠলো তার মুখে। আরশি ন্যাকামি করে বলল, বারে, আমি কি আমার বেস্ট ফ্রেন্ডের জামা পরতে পারি না? আর নীলার এই ড্রেসটি আমার খুব পছন্দ হয়েছে। আর সম্পর্কে তো সে আমার ননদ হয়, এবং আমি নিজের কোনো ড্রেস আনিনি। নীলা মুচকি হেসে বলল, কেন নয় ভাবি, অবশ্যই তুমি পারো। আর তাছাড়াও সব সময়ের মতো তোমার নজর আমার ব্যবহার করা প্রিয় জিনিসের প্রতি রয়ে গেল। এখন যদি তোমার সেকেন্ড হ্যান্ড জিনিস নিতে সমস্যা না হয়, তাহলে আমারও তোমাকে দান করে দিতে কোনো সমস্যা নেই। সেকেন্ড হ্যান্ড জিনিস আবার আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, তুমি বরং তোমার সাথে রেখে দাও। নীলার এমন কথায় হাসির মুখ চুপসে গেল। উপস্থিত সবাই মিটমিট করে হাসলো। কেবল অবাক নয়নে ইরফান নীলার দিকে তাকিয়ে রইল। তার জানা মতে আরশি নীলার সব থেকে কাছের। নীলা আরশির জন্য নিজের অনেক পছন্দের জিনিস বিসর্জন দিয়েছে, কিন্তু কেউ যদি আরশির দিকে তুলে তাকিয়ে কথা বলেছে, তাহলে নীলা তার তীব্র প্রতিবাদ করেছে। অথচ আজ নীলা নিজের আরশিকে সকলের সামনে অপমান করলো। সবাই আবার খাবার খেতে মনোযোগ নিবেশ করলো। এর মাঝখানে নীরবতা ভেঙে ইবাদ বলে উঠলো, জানো নীলা আপু, আমার একটা গান মনে পড়ে। নীলা ইবাদের দিকে তাকালো এবং মিষ্টি সুরে জিজ্ঞেস করলো, কোন গান? ইবাদ সুর দিয়ে গাইতে লাগলো, কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি, কিশোরী কিশোরী কিশোরী, হয়ে যা তুই আমারই। ইবাদের গান শুনে নীলার ঠোঁটে প্রসারিত হলো। খুব মিষ্টি একটা হাসি উপহার দিল ইবাদকে। উপস্থিত সবাই মুচকে হাসলো। আশির সহ্য হলো না নীলার এমন খুশি, তাই সে আগ বাড়িয়ে ইবাদকে জিজ্ঞেস করলো, আর আমাকে দেখে কোন গান মনে পড়ে তোমার? ইবাদ কিছুটা বিরক্ত বোধ করলো, তারপর মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই বলতে শুরু করলো, আপনাকে দেখে আমার একটা গান মনে পড়ে। আর সে উৎফুল্ল হয়ে বলল, তাড়াতাড়ি বলো কোন গান। ইবাদ গানের সুর ধরো, খিচুড়ি 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 খিচুড়ি, আমার ভাই বিরিয়ানি রেখেছে বেছে নিল খিচুড়ি, খিচুড়ির গান শুনলে আমার পায়ে পায়ে যে বমি, খিচুড়ি খেতেই বলি দূরে যায় এখনই। উপস্থিত সবাই হেসে উঠল। আসলে ইবাদের থেকে অপছন্দের খাবার হলো খিচুড়ি। এগুলো কিছু অপছন্দ করলে সেটি খিচুড়ির সাথে তুলনা দেয়। আর সে আবার অপমান বোধ করলো। নীলা হাসতে হাসতে বলল, উফ, এবার তুই তো বাংলাদেশের সুসার সিঙ্গার। ইরফানের রাগ জমে গেল, উঠে গেল। একে কাল রাতের করা নীলার কাজ, তার উপর তার অপছন্দের জিনিস করা, আরশির ওপরও রাগ উঠেছিল। সব মিলিয়ে
এখন জোর গলায় বলে উঠল, মানলাম আমি তোকে বিয়ে করে নিয়ে নিলাম, তাই বলে তুই কষ্ট পেয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবি তা আমি ভাবতে পারিনি। তোকে আমি কি করে সামলাবো? ইরফানের এমন নির্লজ্জ মার্কা কথাবার্তায় উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে আছে। কেবল আরশির ঠোঁটে হাসি। ইরিন আক্তার নিজের ছেলেকে কিছু বলতে যাবেন তার আগে লায়লা ইসলাম তাকে ইশারা দিয়ে থামিয়ে দিলেন। তিনি দেখতে চান তার মেয়ের প্রত্যুত্তরে কি বলে। নীলা শব্দ করে হেসে উঠল ইরফানের কথায়। তার হাসি দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। তারপর নিজের হাসিকে নিজের আয়ত্তে এনে ইরফানের চোখে চোখ রেখে বলল, পুরুষ মানুষদের যদি সোনার থালা দান করা হয় তাহলে তারা সেই থালা নিয়ে বেহায়াদের মতন ভিক্ষা করে বেড়ায়। আর সেই জায়গায় তো আমি নিজেই ডায়মন্ড ছিলাম। তোমার মতো এমন কাপুরুষ আমাকে কি করে সামলাবে? তো ইরফান ভাই। নীলার বলা কথা শুনে ইরফানের মুখে তুলা খাবার গাল দিয়ে নামে না। আর সে অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। বলার মতন ভাষা হারিয়ে ফেলেছে। আর উপস্থিত বাকিরা অট্টহাসিতে ফেটে পড়ে। ইরফানের মুখ লজ্জায় এবং রাগে লাল হয়ে যায়। খাবার না খেয়েই সে চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে যায়। আর সে এখনো নীলার দিকে তাকিয়ে আছে। চলবে। নীলা কালো রঙের বরকার সাথে কালো রঙের হিজাব পরে নিল। উদ্দেশ্য তার অফিসে যাওয়ার। আজ অফিসে সে না গেলেই নয়, সে গেলেই তো বড়সড় এক বোমা ফাটবে। তাই বাসায় বসে না থেকে আজ অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। পার্স হাতে নিল এবং পার্সের ভেতর যেই না ফোন ঝাঁকাতে যাবে অমনি কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ে উঠল। এত ঝামেলার মাঝে আর ফোন ধরা হয়নি তার। গতকাল সাজার সময় সে ফোনে মেসেজ এসেছিল তা সে এখনো দেখেনি। তাই আর বিলম্ব না করে নীলা ফোন অন করলো। ফোন অন করতেই তার মেসেজের 12টা বেজে গেল। ফোনের ওয়ালপেপারে লক স্ক্রিনে তার এবং ইরফানের ছবি এবং হোম স্ক্রিনে তার এবং আরশির ছবি। নীলা বিরক্ত হয়ে মুখ থেকে চ শব্দ বের করে সর্বপ্রথম আগে ফোনের ওয়ালপেপার চেঞ্জ করলো। তারপর চেক করা শুরু করলো মূলত কিসের মেসেজ এসেছে। এই একদিন অনেক মেসেজে এসেছে তাই সে সময় অনুযায়ী চেক করতে লাগলো। ঠিক সেই সময়ে যেই মেসেজটি এসেছিল সেটি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়েই গেল। দেখলো একটি মেইল এসেছে। মেইলটি ওপেন করতেই তার মুখে হাসি ফুটে উঠল। মেইলটি রিপ্লাই দিয়ে তারপর নিজে বলল, আমার নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি, এখন শুধু নিজেকে এবং নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দেব। তোমার পিছনে লেগে নিজের সময় নষ্ট করব না ইরফান ভাই, বরং তোমাকে হাড়ে হাড়ে পৌঁছাবো তুমি কি হারিয়েছ। আই লাভ সিইং মেন ইন রিগ্রেট। কথাগুলো বলে ফোন পার্চে ঢুকে নীলা নিজের গন্তব্যের জন্য বের হয়ে গেল। তুই কি জানতে চাস আমি এমনটা করি? মনভীর বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মনভি আর মিহাল। দুজনের দৃষ্টি সামনের দিকে, যেন একে অপরের দিকে তাকাতে তারা দ্বিধা অনুভব করছে, যেন চোখে চোখ পড়ে গেলেই তারা দুর্বল হয়ে পড়বে। মিহাল গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস আই ওয়ান্ট দিস। প্রতারকদের সাথে প্রতারণা না করলে চলে না। প্রতারকদের সাথে প্রতারণা করলেই তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হয়। দিস ইজ মিহাল খানস রুলস। কথাগুলো বলেই মিহাল চলে আসবার জন্য পা বাড়ালো, কিন্তু মনভীর কথা শুনে তার পা জোড়া সেখানে থেমে গেল। প্রতারকদের জন্য কি কোনো মেয়েকে ব্যবহার করা ঠিক হবে? কারোর মন নিয়ে খেলা ঠিক হবে? মনভি একই ভঙ্গিতে দাঁড়িয়ে তার থেকে কথাগুলো বলল। মিহালের চল শক্ত হয়ে গেল। মনভির বলা কথা শুনে সে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার। আমি কোনো মেয়ের অনুভূতি নিয়ে কেয়ার করি না। আই অনলি কেয়ার অ্যাবাউট ফর মাই মাদার, অ্যাবাউট হার ফিলিংস। তো কেউ যদি হার্ট হয় সেই বিষয় নিয়ে আমি ভাববো না। একজনের পাপে 10 জন ভোগে। আমার মার খুশির জন্য আমি যে কোনো বাধা পার করতে পারি। আর সত্য খুঁজে বের করতে হলে তো কাউকে না কাউকে ব্যবহৃত হতেই হবে। এখন না হয় সেই পরিবারের মেয়েকে ব্যবহার করব। সে যদি নিজ থেকে এইখানে না আসে তাহলে আমি নিজে সেখানে যাব। পুরনো ক্ষত জাগ্রত করার সময় এসে গেছে। কথাগুলো বলেই মিহাল হনহনিয়ে চলে গেল। মনভি পিছন ফিরে তাকে যেতে দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে খুব ভালো করে বুঝতে পারছে সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। নীলা মির্জা ইন্ডাস্ট্রির সামনে এসে দাঁড়ালো। সে গাড়ি চালাতে পারে, তাই নিজেই গাড়ি চালিয়ে অফিসে চলে আসলো। একমাত্র মেয়ে হবার কারণে প্রায়শই তার অফিসের দিকটা দেখতে হয়। বাবার পাশাপাশি সে অফিস থেকে অনেক কিছু শিখে গেছে, কীভাবে বিজনেস হ্যান্ডেল করতে হয়। গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। তার জন্য আলাদা কেবিন আছে। তার বাবা চাচারা সকালেই খাবার খেয়ে এখানে চলে এসেছিল। ইরফান আসবে কি আসবে না তা সে সম্পর্কে তার জানা নেই।
এবং সে জানতেও চায় না। তাকে অফিসে দেখে অফিসের সবাই অবাক হয়ে গেল। যে মেয়ের কাল বিয়ে হবার কথা কিন্তু বিয়ে হলো না, সেই মেয়ের ঘরে কান্নাকাটি না করে, ঘরে লুকিয়ে না থেকে সোজা অফিসে চলে আসলো। কেউ নীলার এমন কাজ দেখে প্রশংসা করলো, আবার কেউ বাজে মন্তব্য করলো। সবকিছুই নীলার কানে আসলো, কিন্তু সে পাত্তা দিল না, নিজের কাজে মন দিল। ইরফান আরশিকে নিয়ে অফিসে এসেছে। দুজনে মিলে কাপল ড্রেস পরেছে। ইরফান সকালে না খেয়েই নিজের রুমে চলে এসেছিল। খাবার টেবিলে অপমানিত হবার পর আরশিও তার রুমে চলে আসে। তারপর দুজন মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে বাইরে চলে যায়, খাবার খাওয়ার জন্য এবং আরশির মার্কেট করা প্রয়োজন সেই জন্য। তারপর দুজন মিলে অনেকগুলো কাপল ড্রেস কিনলো, কারণ তাদের ধারণা এসব পরে নীলার সামনে ঘুরলে নীলা জেলাস ফিল করবে। নীলা নিজের টেবিলে বসে সিসিটিভি ফুটেজ দিয়ে তাদেরকে আসতে দেখলো। নীলার ঠোঁটে হাসি ফুটে উঠলো। সে বাঁকা হেসে বলল, আসো ভাইয়া এবং ভাবি, আসো, তোমাদের অপেক্ষায় তো ছিলাম। নিজের হল রুমে এসে বসে তিন ভাই মিলে চা খাচ্ছিল এবং নীলার ব্যাপারে কথা বলছিল। তাদের এখন চিন্তা যে নীলা কি সত্যিই ঠিক আছে নাকি ঠিক থাকার নাটক করছে। যাই হোক, তারা গার্ডিয়ান, তাদের চিন্তা থাকাটাই স্বাভাবিক। আরশির পরিবারের কেউই নেই। মেয়েটা নিজের বড় ভাইয়ের কাছে ছোট থেকে বড় হয়েছে, মা বাবা নেই তার। তার ভাইয়া বিদেশ চলে গিয়েছিল যখন সে ক্লাস 10-এ পড়তো। তারপর সে তার মামা মামির কাছে চলে যায় এবং সেখান থেকেই পড়াশোনা করে। এখন আরশিও তাদের পরিবারের সদস্য হয়ে গেছে। আরশির সম্পর্কে তো ভাবতে হবে তাদের। অবশ্য আরশিকে অনেক আগে থেকেই তারা নিজেদের মেয়ের মতো মনে করতো। স্কুল লাইফ থেকে আরশি নীলার বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে সে অনেকবারই বাড়িতে এসেছিল। তাই সবাই তাকে ভীষণ ভালোবাসতো। আর এখন যেহেতু এই বাড়ির বউ হিসেবে এসেছে, তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। যত যাই হোক, বিয়েটা তো হয়েই গিয়েছে, কেউ চাইলে তার অস্বীকার করতে পারবে না। এইসব আলোচনায় করছিল তিন ভাই মিলে, তখনই ইরফান এবং আরশি এসে উপস্থিত হলো। সবাই তাদের দিকে দৃষ্টিপাত করলো। ইমরান মির্জার মেজাজ বিগড়ে যায়। তিনি কখনো ভাবতে পারেননি তার ছেলে এতটা নির্লজ্জ হবে। এত কিছুর পরেও কত সুন্দর নিজের বউকে নিয়ে ড্যাং ড্যাং করে অফিসে চলে আসলো। আবার দুজনে মিলে একই রঙের পোশাক পরিধান করেছে। ইমরান মির্জা রাগ দেখিয়ে যেই না কিছু বলতে যাবেন, অমনি নিলয় মির্জা তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, ইরফান, ভালো করেছো তোমার বউকে নিয়ে অফিসে এসেছো, নিজের কেবিনে নিয়ে যাও। ইরফান আরশির হাত ধরে নীলার কেবিনের দিকে যেতে লাগলো। তা দেখে ইমরান খান বলে উঠল, ওই দিকে কেন যাচ্ছ? নিজের কেবিনের রাস্তা কি ভুলে গেছো? মানলাম চোখ খেয়ে বসে আছো, তাই বলে কি নিজের ভালো কিসে তা দেখতে পাচ্ছ না? কিন্তু নিজের কেবিন কোনটা অন্তত তা তো চিনবে। আরশির মুখে অন্ধকার নেমে আসে শ্বশুর মশাইয়ের কথা শুনে। সব কথাতেই সবাই তাকে টানবে এবং তাকে ছোট করে নীলাকে বড় করবে। ইরফানের ঠিক ভালো লাগলো না নিজের বাবার কথাগুলো। এভাবে সবার সামনে সে বিরক্তি বোধ করলো এবং চোখ মুখ কুঁচকে বলল, কেন? একদিন না একদিন তো এই কেবিনে আমারই হবে, তাই এখনই চলে যাচ্ছি। ইরফানের এমন লাগামহীন কথায় উপস্থিত তার বাবা এবং চাচারা নিজের বসার আসন থেকে উঠে পড়লেন। তারা বুঝতে পারছে না এত কিছু হবার পরেও ইরফান কি করে এই আশা করছে। এমন সময় নিজের কেবিন থেকে নীলা বের হয়ে আসলো। নীলা কে সেই কেবিন থেকে বের হতে দেখে আরশি বলে উঠল, অন্যের কেবিন তুই কি করছিস? জানিস না এটা ইরফানের কেবিন? নাকি জেনে বুঝে ইচ্ছে করে এমনটি করছিস? নীলা আরশির কথার উত্তর না দিয়ে গুনগুন করে গান গাইলো, ভাইয়া আর ভাবি কো। তার গাওয়া গান শুনে ইরফান আর আরশির মুখ কালো হয়ে গেল। তারপর নীলা বলতে শুরু করলো, ভাবি, আমি জানতাম না যে আপনি চোখে দেখেন না। এটা আপনার স্বামীর কেবিন না, এটা আমার কেবিন। আমার স্বামীর কেবিন? আপনার স্বামীর কেবিন তো ওই যে ডান দিকে। ইরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, আমার কেবিন ডান দিকে ঠিকই, কিন্তু তুই তো বলেছিলে তোর এইসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, তাই আমার নামে করে দিবি। তাহলে কেন আজ আমার কেবিনে এসে বসেছিস? আজই তো আমার নামে সবকিছু দিয়ে দেওয়ার কথা ছিল, তাহলে করে দে আমার নামে। ইরফানের কথায় নীলা অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে। তাকে এখন কিছুটা ভয়ঙ্কর দেখাচ্ছে। নীলা হাসতে হাসতে বলল, তোমার নামে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখনও তো তোমার নামে দিইনি, আর ভবিষ্যতে দেবও না। নীলার এমন প্রত্যাখ্যানে ইমরান মির্জা বেশ খুশি হলেন। তিনি চান না তার প্রতারক ছেলে নীলার অধিকার ভোগ করুক। ইরফান আর আরশি অবাক হয়ে গেল। ইরফানের মাথা রাগে ফেটে যাচ্ছে। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, মানেটা কি? তুই কথার খেলাপ করবি? মির্জা পরিবারের বড় মেয়ে নিজের কথার খেলাপ করেছে, সেও দিন দিন শেষে প্রতারণা করছে। এতটাই খারাপ দিন আসলো তোর যে তুই কথার খেলাপ করলি? কই কই গেল তোর ডায়লগ?
কি যেন বলতি? নীলা মির্জা এক কথার মানুষ। সে তার কথার খেলাপ করে না, তাহলে এখন কেন করেছিস? নীলা কেবল বাঁকা হাসল। উপস্থিত সবার দৃষ্টি তার দিকে। নীলা একদম শান্ত কণ্ঠে বলল, প্রতারণা কি করে করতে হয় তা তোমাদের কাছ থেকে তো শিখেছি। তোমরা দুইজনই আমার প্রতারণার শিক্ষক। তোমাদের কাছ থেকে আমি প্রতারণা শিখেছি। ভাবলাম যা শিখেছি সেটির নমুনা আগে তোমাদেরকেই দেখাই। তোমাদের সব থেকে বেশি অধিকার আছে তোমাদের কাছ থেকে আমার শেখা এই প্রতারণার নমুনা উপভোগ করার। যে যেমন তার সাথে তো তেমনই ব্যবহার করতে হয়। ভালোবাসার বদলে ভালোবাসা আর প্রতারণার বদলে প্রতারণা। এটাই নীলা মির্জার নিয়ম। ইরফান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। আর আরশি, সে যেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। এ যেন অন্য এক নীলা। আরশির এখনো মনে পড়ে আগের দিনের কথা, অতীত। আরশি আর নীলা একসাথে শুয়ে আছে নীলার রুমে। নীলা খাটের হার্ডবোর্ডের সাথে হেলান দিয়ে আছো অবস্থায় ছিল, আর আরশি নীলার পায়ের ডানে মাথা রেখে সোজা হয়ে শুয়েছিল। নীলা আরশির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আরশি হঠাৎ বলে উঠল, তোরই ভালো। নীলা, নিজের পরিবার আছে, ব্যবসা আছে, আর কি লাগে শুনে? নীলা আরশির কথায় মুচকি হাসলো, তারপর বলল, কিন্তু তুই তো জানিসই আমার এইসব বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমার শিক্ষিকা হতে ইচ্ছে হয়। শুধু শুধু একসাথে এত কিছু সামলানোর প্রয়োজন কি? আর ইরফান ভাই তো আছেই, তাকে না হয় সব দায়িত্ব বুঝিয়ে দিব। আর সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইরফানকে? ইরফান ভাইয়া কে মানে? তুই কি নিজের ভাগ তাকে দিয়ে দিবি নাকি? তাহলে কেন তোর বাবার সাথে গিয়ে বিজনেস সম্পর্কে ধারণা নিয়েছিস কষ্ট করে? কেন দেখভাল করেছিস? লীলা স্মিত হেসে বলল, আরে পাগলি, যে জিনিসটা সম্পূর্ণরূপে আমার, যা আমার পরিবারের ঐতিহ্য, সেই সম্পর্কে তো ধারণা রাখতেই হতো না, নয় কি? আর আমি যেহেতু একমাত্র মেয়ে আমার পরিবারের, তাহলেই এইসবে আমার যাওয়াটা উচিত। পরিস্থিতির শিকার হয়ে কখন কি প্রয়োজন হয় তা আমরা জানি না। পড়ে বসে কান্না করার থেকে আগেই ভালো কোনো কিছু শিখে ফেলা ভালো। আর ব্যবসা সম্পর্কে ধারণা নিয়ে তো আমার কোনো লস হয়নি, বরং ভালোই লেগেছিল। উপলব্ধি করতে পেরেছি যে আমার বাবা চাচারা এত কষ্ট করে। আর ইরফান ভাইয়ার সাথে তো আমার বিয়ে হবেই। আমার যা তা সবই তো ইরফান ভাইয়ারও, তাই তাকেই দিয়ে দিব। আমার ভাগের বিজনেসের অংশ, আমার ভাগের বিজনেসের অংশ। আর এতে বাড়ির কারো কোনো সমস্যা নেই। আমি এখনই লিখে দিয়ে দিতাম তাকে, কিন্তু সব কাগজপত্র রেডি করতে সময় লাগবে, তাই বিয়ের পর দিনই দিব। সে একান্ত আমার হয়ে যাবে, আর আমি সব সহ আমার সব কিছু তার হয়ে যাবে। কথাগুলো বলতেই নীলা মিটমিট করে হেসে উঠল। আর তার কথার কোনো জবাব দিল না আরশি। সে শুধু চুপচাপ শুনে গেল। তার মুখে অন্ধকার নেমে এলো, যা নীলা লক্ষ্য করল না। বর্তমান আরশি নিজের চিন্তায় মগ্ন ছিল। এমন সময় নীলা বলে উঠল, এ মা ভাবি, আপনি এখানে সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? ওই যে দেখুন আপনার স্বামী বেচারা ভেঙে পড়েছে, একা একা হাঁটতে হাঁটতে নিজের কেবিনের দিকে গেল। যান গিয়ে সামলান তাকে। আরশির হুঁশ ফিরল। সে হকচকিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে একবার ইরফানকে দেখে নিয়ে আবার নীলার দিকে দৃষ্টিপাত করলো। তারপর বলতে শুরু করলো, ছি নীলা, ছি, তোর লজ্জা করলো না ইরফানকে এইভাবে ঠকাতে? আর তুই না ওকে ভালোবাসতি? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। উপস্থিত সবাই আরশিকে দেখছে। নীলা নির্লজ্জ হয়ে মানুষ হলে এমন প্রশ্ন করতে পারে, তা আরশিকে দেখেই বোঝা যায়। নীলা বিদ্রূপ করে বলল, লজ্জা শব্দটার মানে জানেন আপনি ভাবি? এই শব্দটা আপনি এবং আপনার স্বামী মুখে মানায় না। আর আপনার প্রশ্নের মাঝে আপনার উত্তর রয়েছে। ভালোবাসতাম অর্থাৎ অতীত, যা চলে গেছে। আর ঠকানোর কথা দয়া করে আপনি বলবেন না। শব্দটি নিজেও লজ্জা পাবে আপনি যদি তাকে নিজের মুখ থেকে উচ্চারণ করেন। নীলার এমন দৃঢ় উত্তর শুনে আরশির মুখ চুপসে গেল। সে ভেবেছিল নীলা রাগের মাথায় তাকে নাম ধরে ডাকবে, আগের মতন তুই তুকারে করবে, এবং সেই সুযোগে সে নীলাকে ধমকে বলবে যে নীলা যাতে তাকে ভাবে বলে ডাকে। কিন্তু নীলা যেন কোনো সুযোগই দিতে চাচ্ছে না তাকে অপমান করার। সেখানে নীলার বাবা এবং চাচা সহ আরো কিছু এমপ্লয়ি ছিল। তারা সবাই মিটমিট করে হাসছিল এমন নাটক দেখে। যারা প্রথমে নীলাকে নিয়ে বাজে মন্তব্য করছিল, তারা এখন ইরফান আর আরশিকে ছি ছি করছে। আরশি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, এক দৌড়ে অফিস থেকে বের হয়ে গেল। আর ইরফান, সে তখন নীলার কথা শুনে আঘাত পেয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরেছিল, কিন্তু তার মতন যেন তার পাও প্রতারণা করছে আজ, নড়তেই চাইছে না। ইরফান অনেক কষ্টে নিজের
কেবিন পর্যন্ত আসলো। তার এই নীলাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। তার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে আরশি তার পাশে দাঁড়ালো না। অথচ নীলা সবসময় তার পাশে থাকতো। যদিও সে নিজেও ভুল হতো, তবুও নীলা তাকেই সাপোর্ট করতো। আর আজ সেই নীলা তাকে সবার সামনে অপমান করলো। এ যেন ইরফান মানতেই পারছে না। অন্ধকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছে মিহাল। হাতে তার একটি ছবির ফ্রেম, সেখানে তার কোলে একটি ফুটফুটে ছোট বাচ্চা এবং তার এক পাশে তার মা ও অন্য পাশে তার বাবা। ছবিটি আজ থেকে আরও ২১ বছর আগের তোলা। মিহালের বয়স তখন ১০ কি তার একটু বেশি। মিহাল ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত ছবিটিতে থাকা বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। ক্যান্ডেলের আলোতে বেশি স্পষ্টই দেখা যাচ্ছে চেহারা। মিহাল ছবির ফ্রেমের উপর হাত বুলিয়ে নরম সুরে বলতে লাগলো, আমি জানি না তুমি এখন কেমন আছো, আর জানতেও চাই না। আমার মতন এমন শক্ত হৃদয়হীন মানুষের কারোর ভালো থাকা খারাপ থাকা নিয়ে কিছুই যায় আসে না। কারোর অনুভূতি ভালো লাগা খারাপ লাগা দিয়ে আমি পরোয়া করো না। খুব কম মানুষ আছে আমি যাদের নিয়ে আমি ভাবি, কিন্তু কেন জানি নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে মন সায় দিচ্ছে না। মন বারবার নিষেধ করছে, বলছে তুমি ভালো নেই, তোমার খুব করে কাউকে প্রয়োজন। আচ্ছা, আমারও কাউকে প্রয়োজন, আর তোমারও। তাহলে কি আমরা একে অপরকে ব্যবহার করতে পারি না? এতে আমাদের স্বার্থ লাভ হবে এবং তোমার প্রয়োজনও পূরণ হবে। মিহাল ছবিতে থাকা ছোট্ট মেয়েকে শিশুকে প্রশ্নগুলো করলো, কিন্তু বরাবরের মতন কোনো জবাব পেল না। হতাশ হয়ে মিহাল আবার বলতে শুরু করলো, সেই কবে থেকে তোমার এই ছবিটির সাথে আমি কথা বলে আসছি। নিজেও জানি না আমি কেন কথা বলি। নিজেকে বোঝাই যে নিজের সময় কাটানোর জন্য তোমাকে ব্যবহার করি, কিন্তু হৃদয় অন্য কথা বলে। কিন্তু কি বলে তা বুঝি না। যে জায়গায় সারাক্ষণ নিজেকে হৃদয়হীন বলে দাবি করি, সে জায়গায় কি করে হৃদয় যা বলে তা বুঝাবো আমি? উত্তর দাও নীলাঞ্জনা। আবার থামলো মিহাল। খুব সূক্ষ্মভাবে ছবিটি দেখে নিল। বাচ্চাটির নীল রঙের তোয়ালে জড়িয়ে আছে। তারপর পুনরায় বলতে লাগলো, নাম জানি না তোমার, পরনের তোয়ালে নীল। তোমার আর আমার মায়ের খুব প্রিয় একটি গান নীলাঞ্জনা, এবং তুমি আমার মায়ের প্রিয়। তাই সব মিলিয়েই তোমার নাম দিলাম নীলাঞ্জনা। তোমার আসল নাম কি তা আমি জানি না, আর জানতেও চাই না। মিহাল খান একবার যা ঠিক করে নেয় সে তাই করে। যেহেতু তোমার নাম নীলাঞ্জনা আমি দিয়েছি, তার মানে আমার জন্য তুমি নীলাঞ্জনা, এবং খুব শীঘ্রই তোমাকে আমার কাছে আসতে হবে, অথবা আমি নিজেই তোমার কাছে চলে আসবো নীলাঞ্জনা। তোমাকে আমার খুব প্রয়োজন। স্বার্থ অর্জনে তোমাকে ব্যবহার করাটা খুব প্রয়োজন। আর আমার মন বলছে তোমারও কাউকে প্রয়োজন। দুজনে না হয় এক হয়ে একে অপরকে ব্যবহার করব। কথাগুলো বলেই মিহাল ছবির ফ্রেম বুকের ওপর রেখে সবাই হেলান দিল। তারপর গুনগুন করে গাইতে শুরু করলো। এরপর বিষণ্ণ দিন, বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সেই দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা। তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।